এই ক্লাসে আমরা ক্লাস 12 সেমিস্টার 3 কিন্তু সুন্দর একটা কবিতা পড়বো। ইউলিসিস লিখেছেন অ্যালফ্রেড লর্ড টেনিসন। তো কত সুন্দরভাবে পড়লে আমাদের কোথাও কোনো জায়গা থেকে কোনো রকমের হেল্প ছাড়াই কিন্তু যে কোনো কোয়েশ্চেনের উত্তর আমরা নিজেরাই দিতে সক্ষম হব। সেইভাবেই কিন্তু এই ক্লাসটা করলে তোমরা বুঝতে পারবে। তো কোথাও কোনো ধরনের প্রবলেম হলে আমি আবারও বলবো যে ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হতে আমাকে বলবে। চলো আজ ক্লাসও শুরু করা যাক। যেমনটা আমি তোমাদেরকে প্রত্যেক দিন বলি যে কোনো একটা লিটারারি পিস, সেটা প্রোজ হোক, পোয়েট্রি হোক, কোনো প্লে হোক, ঠিক আছে, তার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা কিন্তু জানাটা খুব জরুরি। তার কারণ হচ্ছে কোন প্রেক্ষাপটে সেটা লেখা হয়েছে এবং সেই সময়কার সামাজিক পরিস্থিতি কী ছিল এবং কোন স্টোরির ওপরে বেস করে বা কোন ঘটনার ওপরে বেস করে কিন্তু এই যে লিটারারি পিসটা আমি পড়তে যাচ্ছি সেটা লেখা হয়েছে। এটা বুঝলে তোমার পুরো বিষয়টা কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার, একদম স্বচ্ছ হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো এবং এটা পরীক্ষার পার্সপেক্টিভ থেকেও কিন্তু ইম্পর্ট্যান্ট। তার কারণ যদি কোনো প্রশ্ন এদিক ওদিক থেকেও আসে তাহলে কিন্তু আমি সমস্ত বিষয় সম্পর্কে অবগত হওয়ার কারণে আমি কিন্তু সমস্ত কোয়েশ্চেনের আনসার করতে পারবো। ক্লিয়ার? এবং দেখো, মেন বিষয়টা হচ্ছে শুধু প্রশ্নের জন্য নয়, আমার বোঝাটা কিন্তু মজবুত হবে, স্ট্রং হবে, একদম শক্তিশালী হবে। ক্লিয়ার? চলো, তো আজকে আমরা যেটা পড়বো সেটা আমি প্রথমেই বললাম যে ইউলিসিস লিখেছেন আমাদেরকে বাই অ্যালফ্রেড লর্ড টেনিসন। ক্লিয়ার? তো টেনিসনের লেখা আমাদের এই কবিতাটা আমরা পড়বো আজকে। তো কী বলছে দেখে নাও। রিটন লেখা হয়েছিল কবে? লেখা কিন্তু হয়েছিল 1833, মানে 1833 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাচ্ছি যে এটা লেখা হয়েছিল এবং পাবলিশ হয়েছিল 1842। ক্লিয়ার? তো 1833-এ রিটেন, পাবলিশ 1842। ওকে, তো এখানে যেটা পড়তে হয় আমাদেরকে, দেখো কী বলছে। টেনিসন রোট ইউলিসিস শর্টলি আফটার দ্য ডেথ অব হিজ ক্লোজ ফ্রেন্ড আর্থার। বলছে তার যে খুবই ঘনিষ্ঠ বন্ধু আর্থার, সেই আর্থারের মৃত্যুর পর কিন্তু ইউলিসিস টেনিসন ইউলিসিস লিখেছিলেন। ক্লিয়ার? যার নাম ছিল কি? আর্থার হ্যালাম, বন্ধুর নাম ছিল। হুজ ডেথ ডিপলি অ্যাফেক্টেড হিম। বলছে তার মৃত্যুটা ইউলিসিস টেনিসনকে কিন্তু বিরাটভাবে অ্যাফেক্ট করেছিল, মানে আঘাত দিয়েছিল। দ্য পোয়েম রিফ্লেক্টস থিমস অফ লস। বলছে এই কবিতাটা আমাদেরকে কিসের থিম, কোন বিষয়বস্তু তুলে ধরেছে? লস, মানে মানুষের যে ক্ষতি, মানুষ এই যে দুঃখ, হারানো, এজিং, মানুষের বয়স হয়ে যাওয়া, অ্যান্ড দ্য নিড টু মুভ ফরওয়ার্ড ডিসপাইট সরো। এবং তাহলে কিসের ছাপ বা কিসের আর কি আমাদেরকে মেসেজ দেয়া হচ্ছে এই কবিতার মধ্যে দিয়ে, ভালো করে বুঝবে যে লস, মানুষের ক্ষতি হচ্ছে, মানুষের দুঃখ হচ্ছে সেই দুঃখের সময়, এবং মানুষের যে এজ বাড়ছে, বৃদ্ধ হচ্ছে মানুষ, তার একটা কিন্তু প্রতিচ্ছবি আমরা এই কবিতার মধ্যে পাবো। এবং এটাও বলেছে পাশাপাশি যে মানুষের দুঃখ, দুর্দশা, বয়স, এইগুলোতে কিন্তু মানুষ থেমে থাকলে চলবে না, মানুষকে এগিয়ে যেতে হবে। এবং সেটার চাপও কিন্তু আমরা পাচ্ছি যে দ্য নিড টু মুভ ফরওয়ার্ড ডিসপাইট সরো, যে আমাদেরকে দুঃখ সত্ত্বেও কিন্তু আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আমাদের বয়স বাড়বে, আমাদের দুঃখ আসবে, আমাদের প্রিয়জন আমাদের ছেড়ে চলে যাবে, কিন্তু এই সমস্ত দুঃখ দুর্দশা সত্ত্বেও, ঠিক আছে, তো সময়ের যে আমাদের উপরে আঘাত, বয়স মানে সময়ের আঘাত, তো সময়ের আঘাত সত্ত্বেও কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে, আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে। আমাদের মৃত্যুর ঠিক আগের দিন পর্যন্ত কিছু না কিছু ভালো কিছু বয়ে আনতে হবে আমাদের জীবনে, জ্ঞানের সন্ধানে আমাদের এগিয়ে যেতে হবে, আমাদের অ্যাডভেঞ্চার করতে হবে। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভিক্টোরিয়ান যে এজ, ঠিক আছে, ভিক্টোরিয়ান এজ মানে হচ্ছে রানী ভিক্টোরিয়া, যে ব্রিটেন এবং আয়ারল্যান্ডে তিনি রাজত্ব করেছিলেন 1837 এবং 1837 থেকে 1901 খ্রিস্টাব্দ পর্যন্ত, সেটা আমরা একটু পরে পড়ব। সেই সময়কার আর সমাজে মানুষের চিন্তাভাবনা কী ধরনের ছিল, ঠিক আছে, সেই ধরনটা কিন্তু ফুটে উঠেছে আমাদের এই কবিতার মধ্যে দিয়ে, কিন্তু টেনিসন ফুটিয়ে তুলতে চেয়েছেন। বুঝতে পারছো? তো এই কারণেই কিন্তু প্রেক্ষাপট, ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন জানাটা খুবই গুরুত্বপূর্ণ। তো ইউলিসিস হচ্ছেন আমাদের একজন হিরো, আমাদের এই পুরো স্টোরির হিরো হচ্ছে ইউলিসিস। ক্লিয়ার? তো তার যে দৃষ্টিভঙ্গি জীবনকে দেখার, ঠিক আছে, তো সেই দৃষ্টিভঙ্গিটাই কিন্তু আমরা কবিতার মধ্যে পাবো। চলো নেক্সট কি বলছে আমরা দেখে নেব। নেক্সট বলছে যে বেসড অন গ্রিক মাইথোলজি। বলছে এই যে কবিতাটা টেনিসন লিখেছেন এটা পুরোপুরি কিন্তু বেসড অন গ্রিক মাইথোলজি, মানে পৌরাণিক গ্রিসের যে পৌরাণিক কাহিনী তার উপরে বেস করে গড়ে উঠেছে। ঠিক আছে? ক্লিয়ার? তো ভেরি ভেরি ইন্টারেস্টিং। আমি বলবো কোনো জায়গা কিন্তু এক মুহূর্তের জন্য অমনোযোগী হবে না, ভেরি অ্যাটেন্টিভলি এবং ডিপ অ্যাটেনশন দিয়ে শুনবে, খুব তোমাদের কিন্তু আমি বলবো মনোগ্রাহী এবং খুবই ইন্টারেস্টিং হবে বিষয়টা। ক্লিয়ার? তো বলছে কি দেখো, দ্য পোয়েম ইজ ইন্সপায়ার্ড বাই
ওডিসিয়াস। দেখো ওডিসিয়াস কে ছিল সেটা আমি তোমাদেরকে বলবো, শর্টে এখানে বলে দিই যে ওডিসিয়াস হচ্ছে একজন হিরো। আচ্ছা, ওডিসিয়াস হচ্ছেন কে? ওডিসিয়াস হচ্ছে একজন হিরো, সেটা হচ্ছে ট্রোজান ওয়ারের একজন হিরো হচ্ছে ওডিসিয়াস। ক্লিয়ার? এবার বিষয়টা হচ্ছে যে ট্রোজান ওয়ারটা কাদের মধ্যে হয়েছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, একটু পরে বলছি। তো ওডিসিয়াস হচ্ছে একজন ট্রোজান ওয়ার বলে একটা যুদ্ধ হয়েছিল, ট্রয়ের যুদ্ধ। তো সেই যুদ্ধের হিরো হচ্ছে ওডিসিয়াস। তো তার উপরে বেস করে কিন্তু লেখা হয়েছে, এবং এই ওডিসিয়াস এর একটা সিম্বল বা প্রতিরূপ হচ্ছে আমাদের এই ইউলিসিস, মানে যে হিরো আমাদের সে। ঠিক আছে? তো ওডিসিয়াসের রূপই হচ্ছে একটা ইউলিসিস, তার ওপরে ওডিসিয়াসের ওপরেই বেস করে কিন্তু ইউলিসিস। তো বলা হচ্ছে ল্যাটিন ইউলিসিস হচ্ছে ওডিসিয়াস, দ্য হিরো অফ হোমার্স ওডিসি। এই যে বললাম হোমার কে ছিল? হোমার ছিল হচ্ছে আমাদের গ্রিকের একজন পোয়েট, যার বিখ্যাত যে দুটো এপিক আমরা পাই সেটা হচ্ছে ইলিয়াড অ্যান্ড ওডিসি। দেখো ইলিয়াড, ILIAD, ইলিয়াড অ্যান্ড ওডিসি। ঠিক আছে? ODDY, আচ্ছা ODD নয়, ODY। ক্লিয়ার? ODYSSEY। ক্লিয়ার? এই দুটো এপিক তিনি লিখেছিলেন হোমার। তো এই দুটো এপিক লেখার জন্য কিন্তু তারা সারা পৃথিবী জুড়ে তিনি বিখ্যাত। তারা বলছে হোমার্সের যে এপিক ওডিসি, সেই ওডিসির হিরো হচ্ছে কি? ওডিসিয়াস। ক্লিয়ার? এবং এই ওডিসিয়াস কিসের জন্য বিখ্যাত বললাম? যে ট্রোজান ওয়ারে যে যুদ্ধ হয়েছিল তার একজন বিখ্যাত ওয়ারিয়ার ছিলেন ওডিসিয়াস, তার উপরে বেস করে কিন্তু হোমার এই ওডিসি নামক এই এপিকটা লিখেছিলেন। ওকে? তো আফটার রিটার্নিং হোম, যে বাড়ি ফেরার পরে, টু ইথাকা ফ্রম দ্য ট্রোজান ওয়ার, ওডিসিয়াস ট্রোজান ওয়ার যুদ্ধটা করেছিল। ভালো করে প্রেক্ষাপটটা মন দিয়ে শুনবে। তো ওডিসিয়াস ট্রোজান ওয়ারে যুদ্ধ করেছিল, এটা কিন্তু হোমারের স্টোরি আমি বলছি। তো ওডিসিয়াস, কারণ তার ওপরে বেস করেই কিন্তু এই যে ইউলিসিসটা পুরোপুরি ফুল সেম সিম্বল। ক্লিয়ার? তো হ্যাঁ, তো মানে মেটাফর একটা। ক্লিয়ার? তার উপরে বেস করে লেখা হয়েছে। তো বলছে ওডিসিয়াস যখন ট্রোজান ওয়ার থেকে যুদ্ধ শেষ করে তার যে নেটিভ ল্যান্ড ইথাকাতে ফিরে আসলো, তিনি ফিরে আসার পরে ফাইন্ডস পিস অ্যান্ড ডোমেস্টিক লাইফ আনফুলফিলিং। তিনি দেখছেন যে ডোমেস্টিক গৃহের যে শান্তি এবং ডোমেস্টিক লাইফ, গৃহের জীবন, সেটা তাকে পুরোপুরি শান্তি দিতে পারছে না, ফুলফিলমেন্ট দিতে পারছে না। এটাকে সে আনফুলফিলিং হিসেবে খুঁজে পেয়েছিল। ইন টেনিসনস ভার্সন, টেনিসন যে লিখেছেন, অ্যালফ্রেড টেনিসন, তার যে কবিতার যে ভার্সন, সেখানে ইউলিসিস, বললাম যে ওডিসিয়াস আর ইউলিসিস সেম একই ব্যক্তি। ঠিক আছে? তো টেনিসন তার মতো করে ইউলিসিসকে সাজিয়েছেন, সো সেম ওডিসিয়াসের ওপরেই বেস করে। তো ইউলিসিস বলছে টেনিসনের যে ভার্সন ইউলিসিস হিরো লংস ফর ওয়ান লাস্ট ভয়েজ। সে ইউলিসিস চাচ্ছে কি? জীবনের সে বয়স একদম শেষ প্রান্তে, শেষ দোরগোড়ায় চলে এসছে জীবনের। তিনি চাইছে যে মরার আগে আমি আমার জীবনের লাস্ট একটা এক্সপেডিশন, একটা ভয়েজ, সমুদ্রযাত্রা করতে চাই। একদম জ্ঞানের সন্ধানে আমি বেরোবো, নতুন পৃথিবী আবিষ্কার করার জন্য আমি কিন্তু মৃত্যুর আগে বেরোবো। আমার জীবনে, আমার প্রাণে হয়তো সেই শারীরিক শক্তি যৌবনকালের মতো নেই, তা সত্ত্বেও আমার মনে কিন্তু একটা ওয়ারিয়ার, একটা যোদ্ধার মতন কিন্তু মনোবল আছে, এবং সেই মনোবল সাথে করে নিয়ে আমি কিন্তু আমার মৃত্যুর আগে আমি একটা ভয়েস সমুদ্রযাত্রা করতে চাই। এটা ইউলিসিস বলছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। ওয়ান মোর অ্যাডভেঞ্চার বিফোর ডেথ, জীবনের আগে আমি কিন্তু একটা মাত্র অ্যাডভেঞ্চার করতে চাই। তো প্রত্যেকটা স্লাইডে আমি তোমাদেরকে বলবো যে পিকচারের সঙ্গে, ছবির সঙ্গে কিন্তু রিলেট করে তোমরা কিন্তু টেক্সটটা পড়বো, তোমরা কিন্তু বুঝবে। ক্লিয়ার? অবশ্যই তোমরা দেখবে, তবুও আমার বলে দেওয়া কর্তব্য। ক্লিয়ার? তো মনে করো এইটাই হচ্ছে ছবিটা। দেখো যে এখানে মনে করো ইথাকাতে ফিরে এসেছে এবং সেখানে বৈঠক করছে, তারা নতুন করে আবার একটা এক্সপিডিশনে যাবে, তার গৃহের লাইফ কিন্তু ভালো লাগছে না বলে। ক্লিয়ার? নেক্সট। ওকে, তো এবার কি বলছে দেখো, বলছে যে আচ্ছা, বলছে পার্সোনাল রিফ্লেকশন। তো এখান থেকে আমরা ব্যক্তিগত কি আর কি প্রতিচ্ছবি খুঁজে পাচ্ছি, প্রতিফলন খুঁজে পাচ্ছি এই ইউলিসিসের মধ্যে। ঠিক আছে? এখানে কিন্তু কবির কথা বলেছে, কবি যে অ্যালফ্রেড টেনিসন, তার ব্যক্তিগত কি প্রতিফলন খুঁজে পাচ্ছি। বলছে টেনিসন ইউজেস ইউলিসিস, টেনিসন ব্যবহার করেছেন ইউলিসিসকে অ্যাজ আ মেটাফার, একটা মেটাফার হিসাবে। মেটাফার মানে কি তোমাদের বলেছিলাম, একটা লিটারারি ডিভাইস, একটা আমরা বলতে পারি যেখানে দুটো জিনিসের মধ্যে তুলনা করা হয়। ক্লিয়ার? এবং
লাইক এবং অ্যাজ যেখানে আমরা ব্যবহার করি না। তোমরা কিন্তু আমি কিন্তু আগের কবিতাতেও তোমাদেরকে কিন্তু বুঝিয়ে দিয়েছি যে আওয়ার ক্যাজুয়াল ইন আ ট্রি, যারা দেখোনি বলবো অবশ্যই কিন্তু দেখে নেবে। ক্লিয়ার? তো মেটাফর মানে দুজন ব্যক্তি বা দুটো জিনিসের মধ্যে তুলনা করা হবে, ঠিক আছে, ডিফারেন্ট থিংস বলতে পারি। তো যেখানে লাইক বা অ্যাজ এই দুটো শব্দ আমরা ব্যবহার করবো না। তাই বলছে টেনিসন ইউজেস ইউলিসিসকে ব্যবহার করেছেন অ্যাজ এ মেটাফর ফর হিজ ওন স্ট্রাগল, তার যে নিজের জীবনের লড়াই, ব্যক্তিগত লড়াই, সেই লড়াইয়ের সঙ্গে কিন্তু ইউলিসিসকে অ্যাজ আ মেটাফর তিনি ব্যবহার করেছেন টেনিসন। বলছে হাউ টু লিভ মিনিংফুলি আফটার ডিপ পার্সোনাল গ্রিফ, এবং তিনি বুঝিয়েছেন যে ব্যক্তিগতভাবে যদি বিশাল একটা দুঃখ আমাদেরকে কাটাতে হয়, দুঃখ পেতে হয়, তারপরেও যে জীবনকে কতটা ভাবে আমাদেরকে স্ট্রাগল করে কাটাতে হয় এবং মিনিংফুলি অর্থের সঙ্গে অতিবাহিত করতে হয়, সেটা কিন্তু ইউলিসিস এই কবিতার মানে ইউলিসিস নামক এই কবিতার মধ্যে টেনিসন আমাদেরকে বুঝিয়েছেন। দ্য পোয়েম বিকামস আ পাওয়ারফুল এক্সপ্রেশন অফ দ্য হিউম্যান স্পিরিটস ডিজায়ার। বলছে এই কবিতাটা হচ্ছে একটা বিশাল শক্তিশালী একটা অভিব্যক্তি। কিসের অভিব্যক্তি? যে মানুষের যে ভেতরে স্পিরিট, তার যে মনের ইচ্ছা, তার যে ডিজায়ার, কিসের ডিজায়ার? টু স্ট্রাইভ, লড়াই করে যাওয়া, টু অ্যাচিভ, অর্জন করা, ইভেন ইন ওল্ড এজ, বয়সকালেও মানুষের মধ্যে যে লড়াই করার মানসিকতা, কোনো কিছু নতুন কোনো কিছু অর্জন করার মনোবল, ঠিক আছে, বৃদ্ধ বয়সে, সেই জিনিসটা কিন্তু ফুটিয়ে তুলেছে টেনিসন এই ইউলিসিস নামক কবিতার মধ্যে দিয়ে। ওকে, নেক্সট। হ্যাঁ, এবার কি বলছে দেখো, এটা আমাদের কোন এজে লেখা হয়েছে ভালো করে আমাদের বুঝতে হবে। ভিক্টোরিয়ান কনটেক্সট। তো ভিক্টোরিয়ান এজ অ্যাকচুয়ালি আমাদের ছিল, আমরা যদি দেখি যে 1837 টু 1901 আমরা বলতে পারি, এটা হচ্ছে ভিক্টোরিয়ান এরা। এবার এই ভিক্টোরিয়ান এরাতে আমাদের কুইন ভিক্টোরিয়া, বলেছিলাম একটু আগেই বললাম যে কুইন ভিক্টোরিয়া কিন্তু মারা গেছিলেন 1901 খ্রিস্টাব্দে, সেই পর্যন্ত তার এজটাকে ধরা হয়। তো সেই সময়কার মানুষের মধ্যে যে আর কি তাদের যে চিন্তাভাবনা ছিল, তাদের জীবনযাপনের যে ধারাবাহিকতা ছিল, সেই বিষয়টা কিন্তু ফুটে উঠেছে এই কবিতার মধ্যে দিয়ে। কী ছিল তাদের জীবনযাপনের মূল লক্ষ্য তাদের জীবনের? দেখো, রিটেন ডিউরিং দ্য ভিক্টোরিয়ান এরা দ্য পোয়েম রিফ্লেক্টস দ্য আইডলস লাইক হিরোইজম। সেই সময় কি মানুষজনের মধ্যে একটা হিরোইজম ছিল, যে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, আলসেমি করে বসে থাকলে চলবে না, বুঝতে পারছো? নতুন সবসময় এক্সপ্লোরেশনের মধ্যে দিয়ে কাটাতে হবে জীবনটাকে, আবিষ্কার করতে হবে। আমাদের একটা কর্তব্য আছে, ডিউটি আছে সমাজের প্রতি, আমাদের নিজেদের জাতিকে রক্ষা করার জন্য। অ্যান্ড দ্য বিলিফ ইন নোবেল স্ট্রাগল, যে মহৎ যে লড়াই, সেই লড়াইয়ের মধ্যে দিয়ে আমাদের জীবনটাকে কাটাতে হবে। এই যে আইডলগুলো, এই যে আদর্শগুলো, ঠিক আছে, এই আদর্শগুলো আমরা ভিক্টোরিয়ান ইরাতে পেয়ে থাকি। এবং সেই সময়কার যে লিটারারি পিস রয়েছে তার মধ্যেও কিন্তু, যে লিটারারি ওয়ার্কগুলো, তার মধ্যেও কিন্তু আমরা পাই। ক্লিয়ার? ইউলিসিস ইজ বোথ আ হিরো অ্যান্ড আ রেস্টলেস সোল। বলছে তিনি একাধারে যেমন একজন নায়ক, অন্যদিকে একজন রেস্টলেস সোল, মানে একদম সে বসে থাকতে পছন্দ করে না, সবসময় অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে কাটাতে চায়, লাইভলি জীবন কাটাতে চায়, অলসতার মধ্যে দিয়ে সে কিন্তু জীবনটাকে অতিবাহিত করতে চায় না। ড্রাইভেন বাই দ্য নিড টু গো বিয়ন্ড লিমিটস, সে একদম সীমারেখার বাইরে পর্যন্ত সে কিন্তু যেতে চায়, তার মধ্যে এতটাই উদ্দীপনা, এতটাই ডিজায়ার, এতটাই লঙ্গিং, ঠিক আছে, সবসময়। নেক্সট থিমস দিয়ে আমরা কিন্তু পুরো টেক্সটে চলে যাব। ওকে, তো কী বলছে কবিতার থিমসটা কি, এটা আমাদের জানা উচিত। বলছে দ্য রেস্টলেসনেস অফ হিউম্যান সোল, যে বললাম মানুষের আত্মার যে রেস্টলেসনেস, মানে আমি একেবারেই রেস্ট নেব না, আমি সবসময় নতুনত্বের খোঁজে বেরোবো। দেখো, সবসময় কিন্তু এরকম একটা এক্সপিডিশন, সি ভয়েসে আমরা বেরোবো আমার সঙ্গী সাথীদের নিয়ে, নতুনের খোঁজে, নতুন ল্যান্ডের খোঁজে, নতুন পৃথিবীর খোঁজে, নতুন মানুষের খোঁজে, ঠিক আছে, নলেজের খোঁজে। তাই বলছে এজিং অ্যান্ড, তাহলে এটা একটা থিম আমরা পেলাম, এখানে একটা থিম আমরা কিন্তু পেলাম। ক্লিয়ার? যে মানুষের সোল, আত্মার যে রেস্টলেসনেস, সেটার কিন্তু থিম। এজিং অ্যান্ড ডেথ ভার্সেস দ্য উইল টু লিভ ফুললি। বলছে বয়স এবং মৃত্যু, এর পাশাপাশি যে মানুষের মধ্যে একদম লিভ ফুললি, পুরো জীবনটাকে একদম শেষ দিন পর্যন্ত অ্যাক্টিভিটির মধ্যে কাটাবো, তার একটা থিম কিন্তু আমরা এখানে খুঁজে পাচ্ছি। ক্লিয়ার? আর একটা বলছে কি, আর একটা বলছে যে দেখো, দ্য পারসিউট অফ নলেজ অ্যান্ড পারপাস, মানুষের জীবনের উদ্দেশ্য খোঁজা। আমার জীবনের উদ্দেশ্য বসে বসে কাটানো নয়, আলসেমির মধ্যে কাটানো নয়, আমি সবসময় নলেজ খুঁজবো, কোথায় জ্ঞান আছে, কোথায় জ্ঞান আছে, আরও জ্ঞান দরকার আমার। লাস্ট বলছে কি, যে গ্রিফ, দুঃখ, রিমেমব্রেন্স অ্যান্ড হাউ টু গো অন, যে দুঃখ এবং মানুষের স্মৃতি সত্ত্বেও, ঠিক আছে, ভালোবাসার মানুষ যে আমাদের ছেড়ে চলে গেল, সেই দুঃখ সত্ত্বেও আমাদেরকে এগিয়ে যেতে হবে, এরও একটা কিন্তু ছাপ আমরা পাচ্ছি কবিতার মধ্যে দিয়ে। এবার সরাসরি আমরা টেক্সটে চলে যাব। দেখো, এই বিষয়টা জানলে তার মানে কিন্তু পুরো বিষয়টা তোমার কাছে ক্লিয়ার হয়ে গেল, কী বিষয় নিয়ে আমরা এই টেক্সটটা পড়তে যাচ্ছি। ক্লিয়ার?
তো ফার্স্ট কি বলছে আমরা দেখবো, দেখো ছবির সঙ্গে বারবার বলছি, ছবির সঙ্গে রিলেট করে কিন্তু আমরা প্রত্যেকটা লাইন পড়বো। কি বলছে দেখো, বলছে ইট, এই পুরো বিষয়টা কিন্তু ইউলিসিস এর মুখ থেকে আমরা বেরোচ্ছে কিন্তু এই পুরো কবিতাটা, ঠিক আছে। তো ন্যারেট করছে পুরো বিষয়টা কিন্তু ইউলিসিস। কি বলছে দেখো, বলছে ইট লিটল প্রফিটস, বলছে এটা হচ্ছে এর মধ্যে কোনো প্রফিটই নেই, এর মধ্যে কোনো প্রফিট নেই। দ্যাট অ্যান আইডল কিং, বলছে একজন অলস, বললাম যে ইউলিসিস কে ছিল, ইউলিসিস কিন্তু ইথাকা, সেই ওডিসিয়াস, হোমারের লেখা ওডিসিতে আমরা রাজা পেয়েছি কে, ওডিসিয়াসকে, ওডিসিয়াস ইথাকার রাজা, তার প্রতিচ্ছবি হচ্ছে ইউলিসিস। ইউলিসিসকেও আমরা সেম ধরছি যে এখানে বলা হচ্ছে যে ইথাকার রাজা, ঠিক আছে। আমি এখানে তোমাদেরকে লিখে দিচ্ছি যে ইথাকা, ইথাকা, তো ইথাকার রাজা হচ্ছে কে, ইউলিসিস, ক্লিয়ার। তো তাই বলছে প্রথম লাইনে ইট লিটল প্রফিটস, এটা আমাকে একেবারেই প্রফিট দেয় না, প্রফিটেবল নয়, ঠিক আছে, এটা আমাকে কোনো বেনিফিট দেয় না। দ্যাট অ্যান আইডল কিং, একটা অলস রাজা হওয়াটা আমাকে কোনো উপকার আমার জীবনে বয়ে আনে না, কোনো উপকার আমাকে করে না, কোনো বেনিফিট দেয় না। এবং আর কি, বাই দিস স্টিল হার্থ, দেখো এই ছবিটা খেয়াল করো। তা বলছে এই যে হার্থ মানে কি, এই যে উনান মনে করো, হার্থ মানে আমি লিখে দিয়েছি আঁখা বা উনান। তো শীত প্রধান দেশে ঘরের মধ্যে এরকম আঁখা থাকে, তো তাই বলছে এরকম ঘরের মধ্যে বসে চুপচাপ বসে থাকা, আলসের মতো জীবন কাটানো, এটা কোনো প্রফিট আমার জীবনে আনে না, আমি এরকম জীবন পছন্দ করি না, ক্লিয়ার। অ্যামং দিস ব্যারেন ক্র্যাগস, এবং ব্যারেন বলছে কেন, আমার যে ইথাকা নামক এই ব্যারেন ক্র্যাগস মানে কিন্তু ইথাকার কথা বলছে, পুরো ইথাকা তার যে কিংডম, রাজত্বটাকে বলছে পাথুরে যে জমি, এই পাথুরে জমি, নিষ্ফলা জমি, এই জমিতে কোনো ফসল ফলে না, ইট ইজ নট প্রোডাক্টিভ, ঠিক আছে, ফলবতী নয়। তাহলে সেই জমিতে বসে থেকে আলস্যের সঙ্গে আলসেমি তার সাথে জীবন অতিবাহিত করাটা একদমই মিনিংলেস আমার কাছে, ঠিক আছে। এবং তার পাশাপাশি কি বলছে ম্যাচড উইথ অ্যান এজেড ওয়াইফ, বলছে আমার পাশে, কার পাশে আমি বসে আছি, আমার এক বৃদ্ধ স্ত্রী, তার পাশে বসে আমি জীবন কাটাতে পারবো না। মানে এটা বলতে চেয়েছে, দেখো স্ত্রীকে কখনো হেয় করছে না, মানে বলতে চেয়েছে এই যে বোরিং একটা লাইফ, যে জীবনে নতুন কিছু আবিষ্কার করার থেকে, জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করার থেকে, নলেজের সন্ধানে ঘুরে বেড়ার থেকে, এরকম একটা বয়স হয়ে গেছে বলে আলসেমির সাথে, আমার বৃদ্ধ স্ত্রীর সাথে পাশে বসে জীবন অতিবাহিত করাটা, এটা আমার কাছে কোনো মিনিং বয়ে আনে না, এটা মিনিংলেস। তারপরে কি বলছে, আর কি করে, বলছে আই মিট, মানে আমি কি করি, মিট মানে বলতে চেয়েছে যে আমি বন্টন করি, অ্যান্ড ডোল মানে ভাগ করি, জাজমেন্ট করি, বুঝতে পারছো, ডোল মানে বিতরণ করা, আর মিট মানে পরিমাপ করা। তো বলছে কি পরিমাপ করা এবং কি বিতরণ করা, বলছে আনইকুয়াল লস মানে অসমান যে আইন, আনটু এ স্যাভেজ রেস, বলছে রেস মানে জাতি, মানে আমার এই রাজত্বে যারা বসবাস করে যে সমস্ত মানুষজন, তারা হচ্ছে সব স্যাভেজ, তারা হচ্ছে আনসিভিলাইজড, তারা হচ্ছে বর্বর, অসভ্য, আনসফিস্টিকেটেড, সেই সমস্ত অসভ্য বর্বর জাতিকে আমি কি করি, আমি জাজমেন্ট দিই, বিভিন্ন রকমের আইন কানুন, এবং সেগুলো কিন্তু ইকুয়াল নয়, আনইকুয়াল, সকলের প্রতি সমান আইন আমি বন্টন করতে পারি না, সেই কারণে বলছে এটা আনইকুয়াল লস। এবং যাদের ওপরে আমি এই বিচারটা করি, আইনগুলো বর্তাই, তারা সবাই কিন্তু অসভ্য, সভ্য, ঠিক আছে, সভ্য জগতের মানুষ তারা নয়, ঠিক আছে। তাহলে মিট অ্যান্ড ডোলের মানে কিন্তু বুঝতে হবে, মিট মানে পরিমাপ করা, আর ডোল আমি লিখে দিয়েছি, মিট মানে পরিমাপ করা, ডোল মানে বিতরণ করা। কি পরিমাপ করি, তাদের বিচার করি, এই বিচার করাটাকে পরিমাপ করার কথা বলছে। আর এবং যে আইন তাদেরকে দিই, তাদের কী শাস্তি হবে, কি বিচার করব, এটাকে ডোল করা বলছে, বিতরণ করছে মানে আইনটাকে। ওকে, নেক্সট কি বলছে দেখো, এবং যে জাতিটা, যে রাজ্যের মানুষরা, দ্যাট হোর্ড, তারা কি করে, হোর্ড মানে মজুত করা, হোর্ড মানে মজুত করা, তারা সম্পদ মজুত করে, তারা কি করে, কাজ করে না, অ্যাক্টিভিটির মধ্যে জীবনযাপন করে না, তারা শুধুমাত্র সম্পদকে জমিয়ে রাখে, স্লিপ ঘুমায়, অ্যান্ড ফিড মানে কি শুধু খায় ঘুমায়, আর কি করে, সম্পদ জমিয়ে রাখে, অ্যান্ড নো নট মি, এবং তাদের যে রাজা, সেই রাজা হলাম আমি, ইউলিসিস, আমাকে তারা চেনে না, আমি কি ধরনের লোক, আমি কি চাই, আমার জীবনের উদ্দেশ্য কী, লক্ষ্য কী, ঠিক আছে, তারা কিন্তু আমাকে একেবারেই চেনে না, বোঝে না, ক্লিয়ার। তারা শুধু জানে ঘুমাতে, খেতে এবং জমিয়ে রাখতে, ক্লিয়ার, কোনো কাজকর্ম তারা করতে পারে না, এতটাই তারা অসভ্য, বর্বর। নেক্সট লাইনে আমরা চলে যাব। ওকে, নেক্সট বলছে কি, বলছে আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, বলছে ট্রাভেল মানে হচ্ছে যাত্রা,
এই যে এক্সপিডিশন, সি ভয়েজ, সমুদ্র যাত্রা না গিয়ে, ঠিক আছে, প্রত্যেকটা ছবি মিনিংফুল। বলছে আমি এই সমুদ্র যাত্রায় আমার সঙ্গী সাথীদের সঙ্গে না গিয়ে আমি কিন্তু বাড়িতে বসে বসে থাকতে পারবো না, আমার রাজত্বে আরামে দিন কাটাতে পারবো না। আই উইল ড্রিঙ্ক, আমি পান করব, লাইফ, জীবনটাকে, টু দ্য লিস, একদম তলানি পর্যন্ত। এখানে একটা মেটাফোর ইউজ করেছে আমাদের টেনিসন, লিস মানে হচ্ছে মদের তলানি। এবার দেখো এখানে কিন্তু জীবনটাকে কিন্তু একদম মদের সঙ্গে তুলনা করেছে, মানে বলতে চেয়েছে মানে ড্রিঙ্কিংয়ের সঙ্গে এনজয়িং লাইফ, ঠিক আছে। তাহলে এখানে যে মেটাফোরটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে এনজয়িং, ENJOYING, এনজয়িং লাইফ। লাইফ এনজয় বলতে কিন্তু এখানে কি মানে আনন্দ ফুর্তি করে নয়, ঠিক আছে, পুরো অ্যাক্টিভলি জীবনটাকে আমি এনজয় করব, স্পেন্ডিং লাইফ অ্যাক্টিভলি, এনজয়িং লাইফ অ্যাক্টিভলি, ঠিক আছে, ACTIVELY। তাহলে এনজয়িং লাইফ অ্যাক্টিভলির সঙ্গে এখানে তুলনা করেছে কি ড্রিঙ্কিং ওয়াইন, ড্রিঙ্কিং, DRINKING, ড্রিঙ্কিং ওয়াইন, ঠিক আছে। তাই বলছে একদম মদ যেমন মানুষ একদম তলানি পর্যন্ত, একদম সেডিমেন্ট মানে তলানি, সেই তলানি পর্যন্ত মানুষ মদ পান করে, ঠিক সেরকম আমি আমার জীবন একটা মদের সঙ্গে তুলনা করছি। এই জীবনটাকেও কিন্তু আমি অ্যাক্টিভলি এনজয় করব, স্পেন্ড করব একদম শেষ বিন্দু পর্যন্ত, ক্লিয়ার। তাই বলছে এটা কিন্তু মেটাফর, এখানে লাইক অ্যাজ নেই। আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, আমি জীবনের একদম তলানি শেষ বিন্দু পর্যন্ত, শেষ দিন পর্যন্ত জীবনটাকে উপভোগ করব, ক্লিয়ার। নেক্সট বলছে যে অল টাইম, সব সময়, আই হ্যাভ এনজয়েড গ্রেটলি। দেখো আমি আমার জীবনটাকে আমার সঙ্গী সাথীদের সঙ্গে সব সময় এই পর্যন্ত কিন্তু আমি উপভোগ করে এসেছি, উপভোগ করেছি। হ্যাভ সাফার্ড, আমি কিন্তু ভুগেছি, সমস্যার মুখোমুখি হয়েছি, তাই তো, বিরূপ প্রকৃতির সম্মুখীন হয়েছি, পরিস্থিতির সম্মুখীন হয়েছি, ঠিক আছে, আমি অনেক ভুগেছি, কষ্ট পেয়েছি, গ্রেটলি, বিরাটভাবে। বোথ উইথ দোজ, বলছে সেই সমস্ত আমার সঙ্গী সাথী তাদের সঙ্গেও, দ্যাট লাভড মি, যারা আমাকে ভালোবাসতো, অ্যান্ড অ্যালোন, আমি একাও কিন্তু নানান পরিস্থিতির সম্মুখীন হয়েছি। তাহলে আমি আমার সঙ্গী সাথীদের সঙ্গেও বিরূপ পরিস্থিতির সম্মুখীন হয়েছি, এনজয়ও করেছি, আবার একাও কিন্তু এই সমস্ত কাজগুলো করেছি। এবং সেটা কোথায় করেছি? অন শোর, শোর মানে তটভূমি, মানে ল্যান্ড বলছে এখানে, শোর মানে ল্যান্ড, মানে সমতলে, ভূমিভাগেও আমি কিন্তু উপভোগ করেছি, ভোগান্তির সম্মুখীন হয়েছি। ঠিক পাশাপাশি অ্যান্ড ওয়েন থ্রু স্কাডিং ড্রিফট, এখানে স্কাডিং মানে কি? স্কাডিং মানে হচ্ছে ছুটে চলা, আর ড্রিফট মানে হচ্ছে ঢেউ, ঠিক আছে। বলছে কি, বলছে থ্রু স্কাডিং ওয়েন, কখন, এখানে বলতে চেয়েছে আমি যেই পরিস্থিতিগুলোর সম্মুখীন হয়েছি, তো কখন, বলছে থ্রু স্কাডিং ওয়েন, যখন, থ্রু স্কাডিং ড্রিফট, বয়ে চলা বা দ্রুত গতিতে ছুটে চলা যে ঢেউ, সেই ঢেউয়ের মধ্যে দিয়ে দ্য রেইনি হাইটস ভেক্স দ্য ডিম সি। বলছে রেইনি হাইটস বলতে কাকে বলেছে ভালো করে? বৃষ্টি। দেখো হাইটস মানে হচ্ছে ক্লাস্টার অফ স্টার্স, দেখো এখানে মিনিং লিখে দিয়েছি বৃষ্টি বয়ে আনা তারা। তো এখানে হাইটস বলতে ক্লাস্টার মানে একগুচ্ছ তারা। আগে গ্রিক মাইথোলজিতে এটা বিশ্বাস করা হতো যে সেই তারাগুলো নাকি বৃষ্টি ঝড়ঝঞ্ঝা বয়ে আনতো। তাই বলছে যখন এই যে রেইনি, বৃষ্টি বয়ে আনা তারাগুলো সেই দ্রুত বয়ে চলা যে ঢেউয়ের মধ্যে দিয়ে সমুদ্রকে ভেক্স করে, ভেক্স মানে কি? বিরক্ত করে, উত্তক্ত করে তোলে, পুরো সমুদ্রকে উত্তাল করে তোলে, সেই সময় আমি কিন্তু এই সমস্ত পরিস্থিতির, বিরূপ পরিস্থিতির সম্মুখীন হয়েছি, কখনো একা, আবার কখনো আমার সঙ্গী সাথীদের সাথে। ক্লিয়ার? কেসটা বুঝতে পেরেছ? একদম সিম্পল, ঠিক আছে। এবং এই যে রেইনি হাইটসগুলো পুরো সমুদ্রটাকে কিন্তু একদম অন্ধকারে পরিপূর্ণ করে দেয়, একদম বিরূপ পরিস্থিতি তৈরি করে, সমুদ্রটাকে উত্তাল করে দেয়, ভয়ঙ্কর করে দেয়, বুঝতে পেরেছো? সেই সময় কিন্তু আমি কাটিয়েছি একা এবং বন্ধুদের সঙ্গে, সঙ্গী সাথীদের সঙ্গে। ক্লিয়ার? নেক্সট প্যারাতে আমরা চলে যাব। তাই বলছি এইভাবে লড়াই করে, তাই বলতে চেয়েছে যে কবি টেনিসন বলতে চেয়েছে যে এইভাবে লড়াই করার মধ্যেই কিন্তু জীবনের মিনিং রয়েছে। এবং সেই সময়, কোন সময়? যে ভিক্টোরিয়ান এজ, সেই সময় কিন্তু হিরোইজম এই জিনিসগুলো কিন্তু বলে মানুষজনদের সামনে, যে অলসেমির মধ্যে কাটলে চলবে না, এইভাবে লড়াই করে নতুনত্বের খোঁজে, জ্ঞানের খোঁজে জীবনটাকে অতিবাহিত করতে হবে। ওকে, সেটা বয়স হওয়া সত্ত্বেও, জীবনের শেষ দিন পর্যন্ত। নেক্সট বলছে আই অ্যাম বিকাম আ নেম, বলছে আমি এখন, আমার বয়স হয়েছে। তাহলে ইউলিসিস বলছে, ইউলিসিস দেখো এই যে বৃদ্ধ হয়ে গেছে, বলছে আমার যে এখন বয়স হয়েছে, আমি এখন একটা নামে পরিণত হয়েছি, আমি অনেক মহান কাজ করেছি, বীরত্বের কাজ করেছি,
অনেক ঝুঁকিপূর্ণ কাজ করেছি, অনেক দেশে আমি গেছি, ঠিক আছে, কিন্তু এখন আমার বয়স হয়ে গেছে, আমি এই যে ট্রোজান ওয়ার থেকে সবেমাত্র যুদ্ধ থেকে ফিরলাম, অনেক দিন আমি আমার ইথাকাতে কাটিয়েছি, কিন্তু এই জিনিসটা আমি সহ্য করতে পারছি না, আমি এখন একটা নামে পরিণত হয়েছি। নাম কেন বলছে ভালো করে বুঝবে, যে একটা মানুষ কোনো ভালো কাজ করে এসছে সারা জীবন ধরে, পরবর্তীকালে তার বয়স হয়েছে এবং পরে বয়সকালে মানুষ কিন্তু তাকে সেই নামটা হিসেবে চেনে, যে ওই ব্যক্তিটা এই কাজটা করেছিল, ওই ব্যক্তিরা এখন আর করতে পারে না, এই কাজটা করেছিল। তাহলে বলছে সেই যে ভাবটা, সেই ভাবে আমি এখন পরিচিত, আমি অতীতে যে ভালো কাজ করে এসেছি, গুরুত্বপূর্ণ কাজ করে এসেছি, সেই গুরুত্বপূর্ণ কাজে আমাকে এখন সবাই চিনছে। তাহলে আমি এখন নামে পরিণত হয়েছি, আমি এখন কিন্তু এখন আর সেই গুরুত্বপূর্ণ অ্যাক্টিভ কাজ, গ্রেট যে মহান ওয়ার্ক আমি কিন্তু এখন করতে পারছি না। তাই বলছে এই জিনিসটা আমার পছন্দ নয়, আমি নামে পরিণত হতে চাই না, আমি যতদিন বাঁচবো আমি সারা জীবন কিন্তু পরিশ্রম করে যেতে চাই। তাই বলছে কি, কারণ এখানে ফর মানে বলতে চেয়েছে কারণ, অলওয়েজ রোমিং উইথ এ হাংরি হার্ট, বলছে কারণ আমি সবসময় আমার একটা ক্ষুধার্ত হৃদয় নিয়ে কিন্তু আমি এদিক ওদিক ঘুরে বেরিয়েছি, নতুনত্বের সন্ধান করেছি, আমি এক্সপিডিশন করেছি, সি ভয়েস করেছি। মাচ হ্যাভ আই সিন, আমি অনেক কিছু দেখেছি জীবনে, অ্যান্ড নোন, অনেক কিছু দেখেছি এবং জেনেওছি। আর কী কী দেখেছি বলছে, কী কী, তার মধ্যে কী কী পড়ছে, সিটিজ অফ মেন, বহু শহরে আমি গেছি, সেখানকার মানুষজনের সঙ্গে আমি মিশেছি, অ্যান্ড ম্যানার্স, সেখানকার যে আদব কায়দা স্বভাব, মানুষের চরিত্র, জীবনযাপন সব কিছু সম্পর্কে আমি অবগত হয়েছি। ক্লাইমেট, সেখানকার ওয়েদার সম্পর্কে আমি দেখেছি, সেখানকার আবহাওয়া কী রকম সেটাও আমি উপলব্ধি করেছি। কাউন্সিলস মানে কি, সেখানকার যে মন্ত্রিসভা, সেই মন্ত্রীদের সঙ্গেও কিন্তু আমি সম্পর্ক স্থাপন করেছি। গভর্নমেন্টস, সেখানকার যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থার সঙ্গেও কিন্তু আমি সম্পর্ক স্থাপন করেছি। মাইসেলফ নট লিস্ট, এবং সেই সমস্ত শাসকদের মধ্যে আমি কিন্তু একেবারে বিন্দুমাত্র ছিলাম না, আমার সম্মান কোনো অংশে লিস্ট ছিল না, কম ছিল না, ঠিক আছে, বাট কিন্তু অনার্ড অফ দেম অল, তারা সবাই আমাকে ভালোবেসেছে, তাদের সকলের কাছ থেকে আমি সম্মান পেয়েছি। বুঝতে পারছো? তাহলে ইউলিসিস এখানে বলে দিয়েছে যে এখন আমি একটা, এই যে ভালো কাজগুলো, এত কাজ, বিভিন্ন দেশে আমি গেছি, বিভিন্ন মানুষের সঙ্গে আমি মিশেছি, তাদের ম্যানার, আচার আচরণ, জীবনযাপন, সেখানকার পরিবেশ, সেখানকার মন্ত্রিসভা, সেখানকার গভর্নমেন্ট সরকার, সেখানকার যে আদব কায়দা, জলবায়ু, আবহাওয়া সব কিছু সম্পর্কে আমি পরিচিত হয়েছি, এবং সেখানকার মানুষজনদের সামনে কিন্তু আমার সম্মান কোনো অংশে কম ছিল না, সবাই আমাকে ভালোবেসেছে, সম্মান করেছে। ক্লিয়ার? তাই বলছে আমি এই নামে পরিণত হতে চাই না, আমি এখন অ্যাক্টিভলি কিন্তু জীবনযাপন স্থাপন করতে চাই, ঠিক আছে, আমি সেই জীবনটা আমি আবারও কাটাতে চাই। নেক্সট লাইনে আমরা এবার চলে যাবো। ওকে, তাই যাও, প্রত্যেকটা ছবির সঙ্গে কিন্তু রিলেট করবে, এই যে তারা আলোচনা করছে বয়সকালেও যে আবার বেরোবে, এরকম সমুদ্রযাত্রায় তারা যাবে, এরকম কিন্তু তারা আলোচনা করছে ইউলিসিস তার সমস্ত সঙ্গী সাথীদের নিয়ে। ওকে, নেক্সট কি বলছে, আমরা চলে যাব। নেক্সট বলছে, দেখো, বলছে অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটল, আমি যে লড়াই, আমি আবার লড়াই করতে চাই। এবার এখানে কোন লড়াইয়ের কথা বলছে আমরা বলবো, এবং সেই লড়াইটা কী ছিল ছোট্ট করে তোমাদেরকে বলেও দেবো। বলছে অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট, আমি কিন্তু পান করতে চাই। বলছে অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট, ড্রাঙ্ক মানে পান করেছিলাম, ডিলাইট মানে মহত্ব, উল্লাস, আনন্দের আর কি, যুদ্ধের যে আনন্দ, সেই আমরা আনন্দ পান করেছিলাম উইথ মাই পিয়ার্স, আমার সঙ্গী সাথীদের সঙ্গে। সেটা কোথায়? ফার অন দ্য রিঙ্গিং প্লেন, সেই রিঙ্গিং মানে ধ্বনিত হওয়া, শব্দে পরিপূর্ণ হওয়া, শব্দে মুখরিত হওয়া যে সমভূমি, কোথাকার ভূমি? অব উইন্ডি ট্রয়, বাতাস মুখরিত যে ট্রয় নামক জায়গাটা, যেখানে ট্রোজান ওয়ার হয়েছিল, এবং ট্রোজান ওয়ারটাকে ধরা হয়, কখন হয়েছিল হিসাবে ধরা হয় 12th, বা আমরা বলতে পারি 12th or 13th সেঞ্চুরি বিসি, মানে বিফোর ক্রাইস্ট, ঠিক আছে। তো 1200 বা আমরা বলতে পারি 1300 বিফোর ক্রাইস্টে কিন্তু এই ট্রোজান ওয়ারটা হয়েছিল। যেহেতু বললাম এটা কিন্তু গ্রিক মাইথোলজিতে বর্ণিত একটা ওয়ার, ঠিক আছে। সেই ওয়ারে ওই যে বললাম ওডিসিয়াস, যে ইলিয়াডের যে হিরো ওডিসিয়াস, সে পার্টিসিপেট করেছিল, সেই ওডিসিয়াসের ওপরে বেস করে লেখা হয়েছে। ইউলিসিসও বলছে যে সেই ট্রোজান ওয়ারে কিন্তু আমি আমার সঙ্গী সাথীদের সঙ্গে লড়াই করেছিলাম, সেই লড়াইয়ের স্বাদ আমি আবারও কিন্তু বয়সকালে আমি কিন্তু উপলব্ধি করতে চাই। তাই বলছে অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটল উইথ মাই পিয়ার্স ফার অন দ্য রিঙ্গিং প্লেন্স। এখানে রিঙ্গিং কেন বলেছে ভালো করে বুঝতে হবে। রিঙ্গিং মানে কি, দেখো ভালো করে রিং মানে প্রতিধ্বনিত হওয়া শব্দ। একটা ছবিগুলো ফলো করো, যে একটা ব্যাটল ফিল্ডে
প্রত্যেকটা মানুষের কাছে অস্ত্রশস্ত্র থাকে, তরবারি থাকে, তাই তো? তাহলে একটা তরবারি যখন আর একটা তরবারির সঙ্গে আঘাত করে তখন কি শব্দ হয় না? হয় না? হয়তো ঢাল তরোয়ালের শব্দ হয়। তা সেই ধ্বনিত হওয়া শব্দ, তরবারির শব্দ, মানুষের আঘাতের শব্দ, মানুষের যে চিৎকার, সেই চিৎকারের শব্দে মুখরিত এবং বাতাসে মুখরিত এবং চিৎকারে বিভিন্ন শব্দে মুখরিত সেই ট্রয়ে কিন্তু আমি যুদ্ধ করেছিলাম আমার বন্ধুদের সঙ্গে ট্রোজান ওয়ারে। এবার তোমাদেরকে এখানে আমি বলে দিই যে এই ট্রোজান ওয়ারটা কী নিয়ে হয়েছিল, ছোট্ট করে তোমাদেরকে আমি বলে দিই, তাহলে বিষয়টা তোমাদের কাছে কিন্তু আরও বেশি ক্লিয়ার হবে। ট্রোজান ওয়ারটা হয়েছিল হচ্ছে আমরা বলবো যে ট্রয় নামে একটা জায়গা ছিল। আচ্ছা, তোমাদেরকে ছোট্ট করে একটা বলে দিই যে হ্যাঁ, ট্রয়, TROY, ট্রয় নামে একটা জায়গা ছিল, ট্রয়। এবং আর একটা, আচ্ছা আমি এখানে লিখি, ছবির মধ্যে লেখার দরকার নেই। ওকে ওকে, তাহলে এখানে আমি ছোট্ট করে শুনে নাও যে ট্রয় নামে একটা জায়গা ছিল, যে জায়গাটা ছিল হচ্ছে অ্যানাটোলিয়াতে অবস্থিত ছিল। বর্তমান যেটাকে আমরা তুর্কি বলতে পারি, বর্তমান প্রেজেন্টে আমরা কিন্তু যেটাকে আমরা তুর্কি বলতে পারি, TURKEY। তো এই ট্রয়ে একজন, ট্রয়ের যে প্রিন্স ছিল, যার নাম ছিল কি, তার নাম ছিল হচ্ছে প্যারিস, PA, আচ্ছা এটাকে আমরা লাল কালিতে লিখলে ভালো করে ফুটে উঠবে। আচ্ছা প্যারিস, আচ্ছা লাল দিয়ে লিখি, ওকে নো প্রবলেম, প্যারিস, PARIS, ক্লিয়ার? কালো দিয়ে লিখলে ভালো হতো, হ্যাঁ কালো দিয়ে লিখলেও ভালো হতো। ওকে, তো বলছে যে এই ট্রয়ে একজন প্রিন্স ছিল, রাজকুমার ছিল প্যারিস। সেই প্যারিস কী করেছে ভালো করে বোঝো। তাহলে অ্যানাটোলিয়া মেন জায়গা, সেখানকার একটা রিজিয়ন ছিল কি ছোট্ট অংশ ট্রয়, তার প্রিন্স ছিল প্যারিস, ঠিক আছে? এবং এই অ্যানাটোলিয়া জায়গাটাকে বর্তমান তুর্কি বলা হয়, ঠিক আছে? তো এই যে প্যারিস, সেই প্যারিস কী করেছিল, অন্য আর একটা জায়গা ছিল যেটাকে আমি তোমাদেরকে নিচে মেনশন করে দিচ্ছি, যে গ্রিস, GREECE, গ্রিস। এই গ্রিস হচ্ছে মেন জায়গা, সেখানকার একটা ছোট্ট জায়গা ছিল হচ্ছে কি স্পার্টা, SPARTA, স্পার্টা, ঠিক আছে? এই স্পার্টার যে রাজা ছিল তার নাম ছিল মিনেলাস, MENELAUS, মিনেলাস। এবং তার যে স্ত্রী ছিল, সেই স্ত্রীর নাম হচ্ছে হেলেন, HELEN, হেলেন। ভালো করে বুঝে নাও, তাহলে স্টোরিটা ভালো করে বোঝো। ট্রয়ের রাজকুমার প্যারিস, ট্রয়টা অবস্থিত ছিল অ্যানাটোলিয়াতে, বর্তমান তুর্কি বলা হয়। তো এই যে প্যারিস, এই প্যারিস রাজকুমার, এই যে গ্রিসের যে স্পার্টা নামক জায়গা, তার যে রাজা মিনেলাস তার স্ত্রী হেলেনকে অ্যাবডাক্ট করেছিল, অপহরণ করেছিল। এই অপহরণেরকে কেন্দ্র করে কিন্তু এই যুদ্ধটা হয়েছিল, এবং পুরো গ্রিক জাতি কিন্তু এই উদ্ধার কার্যে কিন্তু যুদ্ধ করতে গেছিল ট্রয়, ঠিক আছে? এবং সেই ট্রয়কে কিন্তু 10 বছর আর কি সিজ দখল করে রেখেছিল গ্রিকরা, ঠিক আছে? এবং সেই যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে কিন্তু মহান মহান যোদ্ধাদের কথা আমরা পাই। তার মধ্যে একজন, ওই যে বললাম হোমারের যে ইলিয়াডে আমরা পেয়ে থাকি, ওডিসিতে আমরা পেয়ে থাকি, যার নাম ছিল ওডিসিয়াস। একজন অ্যাকিলিস মানে ছিল, অ্যাকিলিস একজন ছিল, আমরা অবশ্যই বলবো, পেয়ে থাকবো, এই কবিতার মধ্যে পাবো। অ্যাকিলিস একদম ওয়ারিয়ার ছিল, যোদ্ধা, হিরো, ঠিক আছে? আগামেমনন বলে আমরা, সেখানে আমি পরপর লিখে দিই। তো এই বিষয়গুলো তোমাদের জানা উচিত, ক্লিয়ার? আগামেমনন একজন ছিল, ইনি কিন্তু গ্রিক সোলজারদেরকে লিড করেছিল। অ্যাকিলিস, ACHILLES, অ্যাকিলিস ছিল। আর যেটা তোমাদেরকে বললাম যে ওডিসিয়াস, আচ্ছা ODYSSEUS, ওডিসিয়াস। তো এই তিনজনের নাম মনে রাখো, সেই যুদ্ধে কিন্তু বিখ্যাত। এবং যার উপরে বেস করে আমাদের ইউলিসিস, সেটা হচ্ছে ওডিসিয়াস, ক্লিয়ার? এই লাস্টের যিনি, ওকে? তো এই হচ্ছে বিষয়টা, ঠিক আছে? তাই বলছে এই যে যুদ্ধটা, এই যে বিখ্যাত যুদ্ধ, এই যুদ্ধে কিন্তু জয়লাভ করেছিল গ্রিকরাই। সেখানে আমরা কিন্তু ট্রোজান হর্স একটা পাই, এবং কীভাবে জিতেছিল ছোট্ট করে তোমাদেরকে বলে দিই, যে বুদ্ধি করে একটা বিশাল বড় ঘোড়া, সেই ঘোড়ার মধ্যে সৈন্যবাহিনীগুলোকে আবদ্ধ করে ভরে দিয়ে সেই ঘোড়াটাকে কিন্তু ট্রয় নামক সেই জায়গাটা, সেই রিজিয়নে রেখে দিয়েছিল। এবং ট্রোজানবাসীরা কিন্তু সেটাকে ঘোড়া ভেবে, তাদের যে এরিয়ার মধ্যে ঘোড়া ভেবে নিয়ে চলে গেছিলো। এবং যখন ভিতরে গেল, সেই ঘোড়ার থেকে কিন্তু সৈনিকরা বেরিয়ে পুরো ট্রয়টাকে কিন্তু একদম তছনছ করে দিয়েছিল, একদম দখল করে নিয়েছিল, ক্লিয়ার? এইভাবে কিন্তু গ্রিকরা, শুধু এইভাবেই নয়, পুরো লড়াইয়ের মাধ্যমে বীরত্বের সঙ্গে, বুঝতে পারছো এত বড় একটা তাদের মানসিকতা, তো লড়াই করে কিন্তু তারা জিতেছিল, ক্লিয়ার? তো সেই ট্রয়ের যুদ্ধে জিতেছিল ইউলিসিস বলতে চেয়েছে, এবং সেই জীবন, সেই অ্যাক্টিভ জীবন, সেই যুদ্ধের জীবন, বীরত্বের জীবন তিনি কিন্তু আবার কাটাতে চাইছেন। নেক্সট স্লাইডে আমরা চলে যাব। সুন্দর গল্প কিন্তু তোমরা জানতে পারলে, পুরো বিষয়টা কিন্তু তোমরা মাথায় রাখবে। নেক্সট কী বলছে দেখো, বলছে আই অ্যাম আ
পার্ট অফ অল দ্যাট। বলছে আই অ্যাম এ পার্ট, আমি হই একটা অংশ। ইউলিসিস বলছে, কিন্তু পুরো গল্পটা বললাম কি ইউলিসিস বলছে। তাহলে আই অ্যাম এ পার্ট, আমি হই অংশ অফ অল, সমস্ত কিছু, দ্যাট আই হ্যাভ মেট, মানে আমি যেখানে যা কিছুর সঙ্গে সাক্ষাৎ করেছি, সেটা পরিবেশ হোক, মানুষ হোক, প্রকৃতি হোক, আবহাওয়া হোক, সমস্ত কিছু, যা কিছুর সম্মুখীন আমি হয়েছি, সেই সমস্ত কিছুর অংশ হলাম আমি। সেই সব কিছু কিন্তু আমাকে শেপ করেছে, আমাকে গড়ে তুলেছে, তার সব কিছুর ছাপ আমার মধ্যে কিন্তু আছে। ইয়েট, তা সত্ত্বেও অল এক্সপিরিয়েন্সেস, এই যে এত জায়গায় আমি গেছি, এত মানুষের সঙ্গে মিশেছি, এত পরিবেশ, এত আবহাওয়া, এত জলবায়ু, এত কিছু আমি দেখেছি, তা সত্ত্বেও এত যে অভিজ্ঞতা আমার, সেই অভিজ্ঞতা ইজ অ্যান আর্ক। আর্ক মানে কি? আর্ক মানে একটা খিলান। এই যে বেন্ড, এই যে বেন্ড, দেখো এই যে বেন্ড, এই যে একটা খিলানের মতো বলছে, এই খিলান কেন বলছে বুঝতে পারবে। ওয়্যার থ্রু, যার মধ্যে দিয়ে, দেখো এই খিলানের মধ্যে তোমরা যদি তাকাও, এই ভেতরে কিন্তু দেখতে পারবে নতুন একটা ওয়ার্ল্ড রয়েছে পেছনে। তাই বলতে চেয়েছে এই খিলানের মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি সব সময়। তাই বলছে এত কিছু আমার অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা যেন একটা আর্কের মতো, যার মধ্যে দিয়ে তাকালেই যেন নতুন নতুন কোনো কিছু গ্লিম মানে ফুটে ওঠে, ঝকঝক করে। দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড, যেখানে আমি যাইনি, সেই পরিদর্শন না করা, না আবিষ্কার করা, না জানা পৃথিবী যেন ঝকঝক করতে থাকে, আমাকে উকি মারতে থাকে এবং আমাকে বলতে থাকে, আসো আমাকেও তুমি অর্জন করো, আমাকেও আমার জ্ঞানও তুমি উপলব্ধি করো, আমাকেও তুমি বোঝো, আসো। হুজ মার্জিন ফেডস, যে অজানা পৃথিবী কিন্তু বিবর্ণ হয়ে যায়, ফর এভার অ্যান্ড ফর এভার ওয়েন আই মুভ টুয়ার্ডস ইট। তাই বলতে চেয়েছে এখানে, বলছে আমি যে এত জ্ঞান উপলব্ধি করেছি, যা কিছু উপলব্ধি করেছি, সব কিছুর অংশ হলাম আমি। সমস্ত কিছু আমাকে গড়ে তুলেছে, আমার ক্যারেক্টার, আমার চরিত্র, আমার মনোবল, আমার মানসিকতা, সব কিছুই কিন্তু দায়ী হচ্ছে যে জিনিসগুলো, যে পরিবেশ, যে মানুষগুলোর সঙ্গে আমি মিশেছি, সব কিছু আমাকে শেপ করেছে, আমাকে বিল্ড করেছে, আমাকে তৈরি করেছে। কিন্তু এত কিছু অভিজ্ঞতা সত্ত্বেও, প্রত্যেকটা অভিজ্ঞতা, নতুন অভিজ্ঞতা অর্জন করার পরে, প্রত্যেকটা অভিজ্ঞতা যেন আমার কাছে একটা খিলানের মতো, একটা আর্কের মতো, যার মধ্যে দিয়ে আমি কিন্তু একটা অজানা, আবিষ্কার না করা পৃথিবীকে দেখতে পাই, এবং যে পৃথিবীটা কিন্তু গ্লিম, চকচক করে এবং আমাকে বলতে থাকে, আসো আমাকেও তুমি জানো, আমাকেও তুমি উপলব্ধি করো। এবং যে অজানা পৃথিবীর যে মার্জিন, সীমারেখা, সেটা কিন্তু বিবর্ণ হয়ে যায় যখনই আমি কিন্তু তার দিকে এগোই, যেমনটা দিগন্ত হয়, সীমারেখা হয়। বুঝতে পেরেছো? মানে দূরের যে সীমান্ত রেখা, যেটা আমরা বলি না, তাই যতই আমরা এগোই, আমরা কিন্তু টাচ করতে, কখন হরাইজন মানে কি দিগন্ত, আমাদের মনে হয় না, আমরা যখন এক জায়গায় দাঁড়াই, খোলা মাঠে দাঁড়াই, মনে হয় যেন আকাশটা কেন মাটিতে মিশেছে, স্পর্শ করছে। যখনই আমরা সামনে এগোই, দেখি পৃথিবীটা যেন আবার দূরবর্তী একটা জায়গায় গিয়ে মিশেছে আকাশটা। এটার মধ্যে দিয়ে ইউলিসিস অ্যাকচুয়ালি বলতে চেয়েছে, হি হ্যাজ অ্যান এন্ডলেস ডিজায়ার টু এক্সপ্লোর, হি হ্যাজ অ্যান এন্ডলেস ডিজায়ার, ঠিক আছে, লিমিটলেস ডিজায়ার টু এক্সপিরিয়েন্স দ্য লিমিটলেস নলেজ। সীমাহীন কিন্তু জ্ঞান অর্জন করার তার যে মনের চাহিদা, সেটা তিনি বলতে চেয়েছেন। বুঝতে পারছো? তার এই চাহিদার কিন্তু কোনো শেষ নেই, এটাই তিনি বলতে চেয়েছেন। নেক্সট আমরা চলে যাব, নেক্সট প্যারা কী বলছো দেখে নাও। বলছে হাউ ডাল ইট ইজ, বলছে এটা কতটা নির্বুদ্ধিতার কাজ, কতটা বোকামির কাজ, কতটা মিনিংলেস কাজ, অর্থহীন কাজ। টু পজ, এক জায়গায় বসে থাকাটা, থেমে যাওয়াটা। টু মেক অ্যান এন্ড, জীবনটাকে শেষ করে দেওয়া। জীবনটাকে শেষ মানে কি এইভাবে নিষ্ক্রিয়তার মধ্যে, আলসেমির মধ্যে দিয়ে জীবনটাকে শেষ করে দেওয়া, বসে যাওয়া, জীবনের উদ্দেশ্যকে ভুলে যাওয়া, এটা কিন্তু একটা নিরর্থক কাজ। যতই বয়স হোক না কেন, এইভাবে জীবন কাটালে চলবে না। আমার যতই এখন বয়স হোক না কেন, আমি এখন আমার মধ্যে সেই মানবিক বল আছে, কিন্তু শারীরিক বল যতই না থাকুক না কেন, আমাকে বসে থাকলে চলবে না। বলছে কি দেখো, বলছে টু রাস্ট, এখানেও একটা মেটাফর ইউজ করেছে, আমি বলে দিচ্ছি। টু রাস্ট আনবার্নিশড, রাস্ট মানে কি মরচে ধরে যাওয়া, আর আনবার্নিশ মানে কি পালিশ না হতে হতে। দেখো এখানে তরবারির সঙ্গে, মরচে পড়ে যাওয়া তরোয়াল বা তরবারির সঙ্গে কিন্তু এই যে আলসেমির মধ্যে ইনঅ্যাক্টিভ জীবনযাপনের সঙ্গে তুলনা করেছেন। তাহলে এখানে মেটাফর কি পাচ্ছি আমরা বলতে পারি যে এখানে আমরা ইনঅ্যাক্টিভ লাইফের সঙ্গে কি তুলনা করেছে, যে আনইউজড, আনইউজড শোর্ড, SWORD। ক্লিয়ার? তাহলে এটা কিন্তু মেটাফর, এখানে কোনো লাইক নেই, অ্যাজ নেই।
তাই বলছে টু রাস্ট, মরচে ধরে যাওয়া, পালিশ মানে ব্যবহার না হয়ে মরচে ধরে যাওয়া, আনবার্নিশ মানে কি, পালিশ করছি মানে তাকে আমি ব্যবহার করছি, যখনই ব্যবহার হবে সেটা পালিশ হবে, মরচে ধরবে না, চকচক করবে। তাই বলছে মরচে ধরে যাওয়া, কাজ না হতে হতে, কাজ না করতে করতে মরচে ধরে যাওয়া সেই তরবারির মতো, নট টু শাইন ইন ইউজ, যে ব্যবহারে চকচক না করে ব্যবহারহীনভাবে মরচে ধরে যাওয়া, এটা কিন্তু আমার জীবনের লক্ষ্য নয়, এটা নির্বুদ্ধিতার কাজ। অ্যাজ দো, এখানে দো এটা যদিও, অ্যাজ দো মানে যেন, টু ব্রিথ ওয়্যার লাইফ, যেন মনে হচ্ছে যে আমি এই যে দুদিন বসে আছি ইথাকাতে এসে, এটা যেন মনে হচ্ছে যে শুধুমাত্র নিঃশ্বাস নেওয়াটাই জীবন। এটা কি মানুষের জীবন হতে পারে? একটা 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 বীরের জীবন এটা কখনো হতে পারে না। আমাকে সবসময় জ্ঞানের জন্য ছুটতে হবে, এক্সপিডিশন করতে হবে, এক্সপ্লোর করতে হবে নতুন নতুন জায়গা, ঠিক আছে? তাই এটাই হচ্ছে জীবন। এই যে আমার এখন মনে হচ্ছে আমি দুদিন বসে আছি ট্রোজান ওয়ার থেকে বাড়ি ফিরে ইথাকাতে, আমার এখন মনে হচ্ছে যে নিঃশ্বাস নেওয়াটাই যেন জীবন, এটা জীবন নয়। লাইফ পাইলড অন লাইফ, পরের লাইনে কি বলছে দেখো, বলছে মানুষের কাছে তো জীবন অনেক থাকে, একটার উপরে আর একটা জীবন মানুষের কাছে থাকে। শৈশবকাল একটা জীবন, আস্তে আস্তে বড় হচ্ছে মানুষের কাছে, যুবক হচ্ছে সে একটা জীবন, বুঝতে পেরেছো? তারপরে আমাদের পূর্ণাঙ্গ মানুষ হচ্ছে, অ্যাডাল্টহুড হচ্ছে, প্রাপ্তবয়স্ক হচ্ছে, এটা একটা জীবন, আস্তে আস্তে বার্ধক্য, সেটাও একটা জীবন। তাহলে বলছে জীবনের কিন্তু অনেক সময় আছে, অনেক জীবন মানুষের কাছে আছে, একটার উপরে আর একটা স্তূপাকৃতি, ঠিক আছে? স্তূপের মতো কিন্তু রয়েছে মানুষের কাছে জীবন, ঠিক আছে? তাই বলছে এই সমস্ত জীবন, এত জীবন যদি তুমি আমাকে দাও, ওয়্যার অল টু লিটল, সেই সমস্ত জীবনও যেন আমার কাছে সীমিত হয়ে যাবে, অল্প হয়ে যাবে। আমার এত জ্ঞানের সন্ধান, এত জ্ঞান পিপাসা আমার, ঠিক আছে? আমি এতই জ্ঞান পিপাসু, আমার কিন্তু এই যে জীবনের ওপরে জীবনও যদি তুমি আমাকে দাও, অনেক জীবনও যদি দাও, তাহলেও কিন্তু সেটা সীমিত বলে মনে হবে। আমার এত এন্ডলেস ডিজায়ার টু এক্সপ্লোর দ্য আননোন ওয়ার্ল্ড, বুঝতে পারছো? টু লিভ লাইফ ভেরি অ্যাক্টিভলি গেল, অ্যান্ড অফ ওয়ান টু মি, এবং এইরকমই একটা জীবন, এই যে অনেক জীবন আছে তার মধ্যে একটা জীবন, যে জীবনটা কিন্তু আমার কাছেও আছে, একটা জীবন, সেটা কোন জীবন? এখন বার্ধক্যের জীবন, লিটল রিমেইনস, এবং সেই জীবনটাও কিন্তু আর বেশিটা বাকি নেই, অবশিষ্ট আছে খুব অল্প। আমার যে বার্ধক্যের জীবন, বয়সকালীন জীবন, এই জীবনটাও কিন্তু খুব সীমিত একটা অংশ আমার কাছে পড়ে আছে এই জীবনের। ওকে, নেক্সট চলে যাবো। তাহলে এখানেও কিন্তু তোমরা একটা মেটাফর পেলে, আমি এক্সাম্পল দিলাম। নেক্সট বলছে কি বলছে দেখো, বলছে বাট এভরি আওয়ার ইজ সেভড, বলছে আমার কাছে এই যে সীমিত জীবন রয়েছে, কিন্তু এই সীমিত সময়ের, এই যে বার্ধক্যের আমি কদিন পরে মারা যাব, মানে এখান থেকে কিন্তু আর একটা সিম্বলিক্যালি ইউলিসিস বলতে চেয়েছে এই যে অল্প সময় পড়ে আছে, মানে ইট ইজ ইনএভিটেবল, ইট ইজ সামথিং দ্যাট হি হ্যাজ অলরেডি অ্যাকসেপ্টেড, মানে দ্য ইটার্নাল ট্রুথ, মানে লাইফ অ্যান্ড মানে ডেথ, এখানে ডেথকে ইটার্নাল ট্রুথ বলছে, যে আমি যে মারা যাব, আমি যে ধীরে ধীরে মৃত্যুর মুখে চলে যাচ্ছি, এটা কিন্তু তিনি অ্যাকসেপ্ট করেছেন, ঠিক আছে? আমার কাছে অল্প সময় পড়ে আছে, তার মানে কি তিনি কি হাইলাইট করতে চাইছেন, তিনি কি রিপ্রেজেন্ট করতে চাইছেন? যে আই অ্যাম গোয়িং টু ডাই ভেরি সুন, অ্যান্ড দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল ট্রুথ, অ্যান্ড দ্যাট ইজ দ্য ইটার্নাল ট্রুথ, আই ক্যান নট ডিনাই দ্যাট, নোবডি ক্যান ডিনাই দ্যাট, বাট before that ultimate day, I have to, and everybody should have to spend every hour, every second, every moment of that life, ঠিক আছে, actively, very actively, in exploring new land, in achieving new knowledge, বুঝতে পারছো তো? not in idleness, ঠিক আছে? আমাদেরকে অলসতার মধ্যে কাটালে চলবে না, এই মেসেজটা কিন্তু দিচ্ছে। তাই বলছে বাট এভরি আওয়ার ইজ সেভড, এই যে প্রত্যেকটা সময় আমার কাছে অল্প একটু টাইম বেঁচে আছে, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ঘন্টা আমাকে কিন্তু কাটাতে হবে। আমি কিন্তু সেভ, মানে আমি রক্ষা করেছি, কার থেকে রক্ষা করেছি? ফ্রম ডেথ, মৃত্যুর থেকে। এবং সেই সময়টা আমি কি করব? ফ্রম দ্যাট ইটার্নাল সাইলেন্স, ওই যে চিরন্তন যে সাইলেন্স, নীরবতা, মৃত্যু, তার থেকে আমি রক্ষা করে রেখেছি আমার প্রত্যেকটা ঘন্টাকে, প্রত্যেকটা আওয়ারকে। সামথিং মোর, এবং সেটা কেন করেছি? কারণ সামথিং মোর, আরও অনেক কিছু, আরও নতুন কিছু আমি আবিষ্কার করব, আরও নতুন কিছু জানবো, আরও নতুন কাজ করব, নতুন পৃথিবীতে যাব, নতুন লড়াই লড়বো, সমাজের জন্য ভালো কাজ করব, সমাজের জন্য ভালো একটা এক্সাম্পল আমি সেট করে যাব, বুঝতে পারছো? তাই বলছে এই সময়টুকু নতুন কিছু বয়ে আনবে আমার জীবনে। আ ব্রিঙ্গার অফ নিউ থিংস, আমি নতুন জিনিস বয়ে আনবো, নতুন আবিষ্কার করব। অ্যান্ড ভাইল, এটা খুবই ঘৃণ্য, এটা খুবই জঘন্য। ভাইল মানে ঘৃণ্য, জঘন্য, প্রত্যেকটা কিন্তু তোমরা ওয়ার্ড নোট দেখে নেবে, আমি লিখে দিয়েছি, ক্লিয়ার? তো ভাইল মানে ঘৃণ্য, জঘন্য। ইট ওয়্যার বলছে ফর সাম 3 sons, এখানে 3 sons বলতে 3 years বলেছে, যে আমার কাছে হয়তো আর 3টে সূর্য
সূর্যকে কিন্তু এখানে বছরের সঙ্গে তুলনা করেছে, এখানেও কিন্তু একটা মেটাফর আমরা পাচ্ছি, মেটাফর কি পাচ্ছি, সান, SUN, সান ইজ ইকুয়াল টু ইয়ার, YEAR, তাহলে বছরের সঙ্গে সূর্যকে তুলনা করেছে, এটা কিন্তু মেটাফর, তোমাদেরকে বারবার আমি বলে দিচ্ছি, মেটাফর, মেটাফর, PHOR, ঠিক আছে, ওকে, ফিগার অফ স্পিচ, লিটারারি ডিভাইস। তাহলে তাই বলছে এই যে ফর সাম 3 সানস, আমার কাছে 3টে বছর রয়েছে, 3টে সূর্য মানে 3টে বছর, এই 3টে বছর আমি কি করব, টু স্টোর, আমি কিন্তু স্টোর করে কাটাবো না, ঠিক আছে, আমার সম্পদ আমি ভবিষ্যতের জন্য অর্জন জমিয়ে রাখলাম, এইভাবে জীবন কাটাবো না, হোল্ড মাই সেলফ, আমি আমার নিজের শক্তিটাকে জমাবো না, বাঁচিয়ে রাখবো না, আমি লড়াই করে বাঁচবো, নতুন জিনিস আবিষ্কারের মধ্যে দিয়ে জীবনটাকে কাটাবো, ঠিক আছে। অ্যান্ড দিস গ্রে স্পিরিট, গ্রে স্পিরিট মানে কি, এখানে গ্রে স্পিরিট বলতে চেয়েছে যে ধূসর যে আত্মা, মানে আমার যে বয়স কাল, আমার যে ওল্ড এজ, ঠিক আছে, এই বয়সকালের যে মনের ইচ্ছা, সেই বয়সকালেও কিন্তু এই যে ওল্ড এজ, এই এজেও আমার যে মনোবল সেটা কিন্তু ইয়ার্নিং মানে কি, ব্যাকুল, ইন ডিজায়ার মানে আকাঙ্ক্ষায় ব্যাকুল, আমার বয়সকাল, আমার ভেতরের যে আত্মা রয়েছে, গ্রে স্পিরিট মানে কি, বয়সকালের আত্মা, সেই আত্মাটাও কিন্তু ব্যাকুল হয়ে উঠেছে, আকাঙ্ক্ষায় ব্যাকুল, কিসের আকাঙ্ক্ষা, নতুনত্বকে আমি আবিষ্কার করব, নতুন কিছু আমি করব, নতুন জ্ঞান অর্জন করার আকাঙ্ক্ষা। নেক্সট কি বলছে দেখো, বলছে টু ফলো নলেজ, আমি অনুসরণ করব জ্ঞানকে, লাইক আ সিঙ্কিং স্টার, দেখো এই ছবিটা ফলো করো, এই যে সিঙ্কিং, মনে করো ডুবে যাচ্ছে, আমি যখন রাত্রিবেলা কোনো সমুদ্রের ওপর থেকে, নদীর ওপর থেকে, সাগরের ওপর থেকে আমি যখন যাত্রা করব, তখন দূরে দেখতে পারবো যেন সূর্য ডুবে যাচ্ছে, তাই তো, বা মানে কি সূর্য ডুবে যাচ্ছে, অবশ্যই ডুবে যাচ্ছে, যখন সন্ধ্যাবেলায় যখন কি হবে, সূর্য ডুবে যাবে, তারপরে উপরে তারারা উঠবে, তাই বলছে এই যে ডুবে যাওয়া যে তারা, ঠিক আছে, সেই তারাকে আমি খুঁজবো, তার পেছনে ছুটবো, তাকে সন্ধান করব, তার মানে কি, তাকে ধরবো, সেইখানে আমি যাব যেখানে সূর্য পৌঁছেছে, তার মানে আমার এই যাত্রা কখনো শেষ হবে না, এই ডুবন্ত সূর্যকে, এই ডুবন্ত তারাকে আমি অনুসন্ধান করব, নলেজের পেছনে ছুটবো, ঠিক আছে, ওকে। তাই বলছে এটা হচ্ছে সিমিলি, মানে নলেজকে সিঙ্কিং স্টারের সঙ্গে তুলনা করেছে, জ্ঞান এবং সিঙ্কিং স্টার, দেখো লাইক প্রেজেন্ট, তাহলে লাইক বা অ্যাজ দিয়ে তুলনা করলে আমরা কি বলবো, সেটাকে সিমিলি বলবো, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু আমরা সিমিলিও পেলাম, SIMILIE, সিমিলি, ক্লিয়ার। তাহলে ডুবন্ত তারা, সেই তারার মতো যেন নলেজকে আমি খুঁজবো, ঠিক আছে, বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট, বলছে মানুষের যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনার যে চরম বাউন্ড মানে সীমা, তারও দূরে চলে যাব আমি, মানে মানুষের কল্পনা, মানুষের ধারণা, মানুষের চিন্তা যে পর্যন্ত যেতে পারে, যেখানে গিয়ে শেষ হবে, সেই সীমা, সেই শেষের বিয়ন্ডে গিয়েও কিন্তু আমি খুঁজবো আমার জ্ঞান, আমার অনুসন্ধান, আমার এক্সপ্লোরেশনকে আমি কিন্তু নিয়ে যাব। তার মানে বুঝে দেখো ইউলিসিসের কিন্তু সীমাহীন, ঠিক আছে, শেষহীন যে যাত্রা, এবং সেটা নলেজের যে যাত্রা, নলেজ অর্জন করার যাত্রা কতটা বেশি, বুঝতে পেরেছো, এখানে বলতে চাইলো। ওকে, নেক্সট আমরা চলে যাব সুন্দর করে পরের স্লাইডে। এবার ইউলিসিস বলছে যে আমি যে চলে যাব, আমার যে রাজত্ব ইথাকা, তাহলে ইথাকার দায়িত্ব আমি কাকে দিয়ে যাব, একদম ক্লিয়ারলি বলছে যে আমার যে সন্তান। তাহলে এখানে তোমাদেরকে বলে রাখি যে ইথাকার রাজা ছিল কে, ইউলিসিসের স্ত্রী ছিল কিন্তু পেনেলপ, ঠিক আছে, পেনেলপ, ওকে। তো এখানে তোমাদেরকে আমি বলে দিচ্ছি, আগে ব্যাপারটা আমি পড়ি, তারপরে কিন্তু তোমাদেরকে বিষয়টা আমি পুরো ডিটেলসে বলে দিচ্ছি। তাহলে বলছে, তাহলে গল্পটা শোনো, হ্যাঁ, তাহলে বলছে কি যে এই যে আমি যে চলে যাব, এই চলে যাওয়ার পরে আমার যে এই যে যাত্রা, আমার যে এই যে শাসন, এই শাসন কার্য কিন্তু কে সামলাবে, আমার যে ছেলে টেলিম্যাকাস, এখানে নাম মেনশন করে দিয়েছে, যে টেলিম্যাকাস কিন্তু আমার এই সাম্রাজ্যের যে দায়িত্ব, সেই দায়িত্ব কিন্তু গ্রহণ করবে, এবং সে খুবই কিন্তু যোগ্য একজন মানুষ এবং শাসক হিসেবে, সে খুবই ভদ্র, সভ্য, ঠিক আছে, এবং শান্তভাবে পুরো দায়িত্বটা সে পালন করবে, সে তার কাজ করবে, আমি আমার কাজ করব। এবার কি বলছে দেখো, চলে যাই, কি বলছে একটুখানি আমরা দেখে নিই। হ্যাঁ, বলছে দিস ইজ মাই সান, এটাই হলো আমার ছেলে, যাকে আমি রেখে দিয়ে যাচ্ছি, মাইন ওন টেলিম্যাকাস, আমার নিজের সন্তান, আমার ভালোবাসার পাত্র, যাকে আমি রেখে দিয়ে যাচ্ছি, এবং সে কিন্তু এই সাম্রাজ্যের দায়িত্ব গ্রহণ করবে, এই ইথাকার রাজত্ব সামলাবে। টু হুম, যার কাছে আই লিভ দ্য সেপ্টার মানে কি রাজদণ্ড মানে কি বলতে চাইছে, কিংডম, এখানে সেপ্টারের সঙ্গে পুরো রাজত্বের তুলনা করেছে, এটাও কিন্তু মেটাফর, সেপ্টার
ইজ কম্পেয়ারিং টু দ্য হোল কিংডম, ঠিক আছে, হাইলাইট করছে। তাহলে সিম্বল বলতে পারো, এবার মেটাফরও বলতে পারো। ওকে, তো আমি এই রাজত্বের দায়িত্ব আমার ছেলে টেলিমেকাসকে দিয়ে যাচ্ছি, যে আমার খুব প্রিয়, আমার ভালোবাসার একজন মানুষ। আমি আমার ছেলেকে খুব ভালোবাসা দিয়ে মানুষ করেছি। অ্যান্ড দি আইল, এখানে আইল মানে আমরা বলতে পারি দ্বীপ, দ্বীপ মানে এখানে ইথাকাকে বলেছে, কিন্তু এই দ্বীপ মানে হচ্ছে ইথাকা, তার যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যকে বলেছে। আমি দ্বীপ মানে আমি এখানে লিখেছি তোমাদেরকে, দ্বীপ মানে ইথাকা, ITHACA, ইথাকা, ক্লিয়ার? তাহলে ইথাকাকে বলেছে, ছেলে হচ্ছে টেলিমেকাস, আর স্ত্রী ওয়াইফ ছিল হচ্ছে কে, ওই যে ওয়াইফ বললো না, এজেড ওয়াইফ আমি আগে বলিনি তোমাদেরকে, পেনেলপ, PENELOPE, পেনেলপ, ক্লিয়ার? হ্যাঁ, তাহলে গেল, দায়িত্ব দিয়ে গেলাম ছেলেকে। ওয়েল লাভড, যাকে আমি বিশাল ভালোবেসেছি, অফ মি, প্রচুর ভালোবাসা দিয়ে মানুষ করেছি। ডিজার্নিং মানে কি, বিচক্ষণ, সে খুবই বিচক্ষণ, খুবই বুদ্ধিমান, খুবই বিচক্ষণতার সঙ্গে তার এই রাজত্বের দায়িত্ব, সমস্ত কর্তব্য পালন করবে, সমস্ত মানুষজনদের প্রতি তার যে দায়িত্ব কর্তব্য, ঠিক আছে, তার প্রজাদের প্রতি সব কিছু কিন্তু সে দায়িত্বের সঙ্গে, বুদ্ধির সঙ্গে পালন করবে। টু ফুলফিল দিস লেবার মানে টু কন্ট্রোল দ্য কিংডম, টু রান দ্য কিংডম, ঠিক আছে, টু সার্ভ দ্য পিপল অফ দ্য কিংডম, মানুষের রাজত্বের মানুষজনদেরকে সেবা করার যে লেবার, সেই লেবারটা কিন্তু সে পালন করার জন্য যথেষ্ট ডিজার্নিং, বিচক্ষণ, বুদ্ধিমান। এবং সে কীভাবে করবে? বাই স্লো প্রুডেন্স, একদম ধীরে ধীরে, স্লোলি। প্রুডেন্স মানে কি? প্রুডেন্স মানে বিচক্ষণতা বললাম, ঠিক আছে, যে নির্ণয় করার মতো, বিভিন্ন বিচার করার মতো তার মধ্যে ক্ষমতা, বিচার বুদ্ধি সব কিছু তার মধ্যে আছে। টু মেক মাইল্ড এ রাগড পিপল, হ্যাঁ, মাইল্ড করবে মানে কি, যে বললাম প্রথমেই কিন্তু ইউলিসিস বলেছিল আমার সাম্রাজ্যের মানুষরা অসভ্য, বর্বর, আনসফিস্টিকেটেড, ঠিক আছে, আনসিভিলাইজড। সেই সমস্ত অসভ্য বর্বরকে সভ্য করবে, মাইল্ড করবে মানে শান্ত করবে, সভ্য করবে। এ রাগড পিপল, রাগড মানে কি, অমার্জিত, রুক্ষ মানুষজনদেরকে সভ্য করে তুলবে, বর্বরতা থেকে তারা সভ্যতার মধ্যে আসবে। এবং সেটা করবে কে? আমার ছেলে টেলিমেকাস। অ্যান্ড থ্রু সফট ডিগ্রিজ মানে কি, মানে শান্তভাবে, ধৈর্যের সঙ্গে, কোমল আচরণের সঙ্গে, কখনো রেগে যাবে না। সফট ডিগ্রিজ মানে অ্যাঙ্গারের মধ্যে নয়, কোমলতা দিয়ে, ভালো ব্যবহারের সঙ্গে, বুঝতে পেরেছো, একদম ভালো আচরণ, ভালো ব্যবহার, শান্তি, শৃঙ্খলার সঙ্গে, ধৈর্যের সঙ্গে কিন্তু সেই সমস্ত কাজগুলো সে পালন করবে। এবং সাবডিউ মানে বশ্যতা স্বীকার করানো। বশ্যতা বলতে এখানে সভ্যতার প্রতি বশ্যতা স্বীকার বলছে, ভারতের প্রতি বশ্যতা স্বীকার করাবে সেই অসভ্য মানুষজনদেরকে, দেশবাসীকে, দেম মানে সেই দেশবাসী, টু দ্য ইউজফুল, তাদেরকে কর্মক্ষম করে তুলবে, তারা ইউজফুল হবে, অ্যান্ড দ্য গুড, এবং তাদের মধ্যে ভালোত্ব প্রবেশ করাবে, তাদেরকে ভালো করবে। টু মেক দ্য আনসিভিলাইজড গুড, টু মেক দ্য বলবো কি, লেজিনেস বা লেজি পিপল ইউজফুল, যে যারা অলস ব্যক্তি, আইডল ব্যক্তি, লেথার্জিক ব্যক্তি, তাদেরকে ব্যবহারই করে তুলবে, তারা ব্যবহার্য হবে, তারা কর্মক্ষম হবে, তাদেরকে ইউজফুল করে তুলবে, ক্লিয়ার? এইটাই বলতে চাইছেন। এবং এই সমস্ত কাজগুলো কিন্তু আমার ছেলে টেলিমেকাস খুব ভালোভাবে করতে জানে, তাই আমার রাজত্বের দায়িত্ব আমি কিন্তু দিয়ে যাব আমার ছেলে, আমার প্রিয় ভালোবাসার পাত্র টেলিমেকাসকে। নেক্সট, অলরাইট, বলছে মোস্ট ব্লেমলেস ইজ হি, বলছে সে কিন্তু সব থেকে ব্লেমলেস, তার মধ্যে কোনো দোষ নেই, কোনো ত্রুটি নেই, কোনো বিচ্যুতি নেই, সে সমস্ত কাজ ভালোভাবে করবে। সেন্টার্ড, এখানে সেন্টার্ড মানে হচ্ছে ফোকাসড, দেখো আমি লিখে দিচ্ছি, সেন্টার্ড মানে ফোকাসড, ডিভোটেড, সে কিন্তু ডিভোটেড, উৎসর্গীকৃত, ফোকাসড, এবং কোথায় ফোকাসড? ইন দ্য স্ফিয়ার মানে ক্ষেত্র, বলয় অফ কমন ডিউটিস, এই যে সাধারণ যে কর্তব্য মানুষজনের প্রতি, পরিবারের প্রতি, আমার কিংডমের যে প্রজা, সেই প্রজাদের প্রতি, পুরো রাজত্বের প্রতি তার যে কর্তব্য, সেই কর্তব্যের প্রতি সে যেন ডিভোটেড, ফোকাসড, উৎসর্গীকৃত, তার সমস্ত মনোবল, তার সমস্ত অ্যাটেনশান সে কিন্তু দিয়ে কাজগুলো করবে, মনোযোগ দিয়ে। ডিসেন্ট নট টু ফেল, সে এতটাই সভ্য, এতটাই ভদ্র, এতটাই উপযুক্ত যে কখনো সে ব্যর্থ হবে না। ইন অফিসেস, অফিস মানে কাজ, এখানে কাজ, অ্যাক্ট, কিসের কাজ? অফ টেন্ডারনেস, এই যে কোমলতা, সভ্যতা, ভদ্রতা, শান্তি, ঠিক আছে, এই যে এইভাবে যে কাজ, সেই কাজে সে কখনোই ব্যর্থ হবে না। কোমলভাবে কাজ করা, সভ্যভাবে কাজ করা, দয়ার সঙ্গে কাজ করা, এই কাজে সে কখনো ব্যর্থ হবে না। অ্যান্ড
পে মানে প্রদান করবে, মিট মানে মিট, পে মিট অ্যাডোরেশন, মিট মানে হচ্ছে কি প্রপার, এখানে মিট মানে প্রপার, দেখো আমি লিখে দিয়েছি, প্রদান করবে কি প্রপার সুইটেবল ফিটিং, উপযুক্ত সম্মান, উপযুক্ত সম্মান পে করবে, মিট মানে কিন্তু এখানে প্রপার, কাকে পে করবে, মাই হাউসহোল্ড গডস, হাউসহোল্ড গডস মানে আমার গৃহের যে ভগবান দেবতা, এখানে গৃহের দেবতা বলতে কিন্তু পুরো ফ্যামিলিকে বলছে, যে আমার যে পরিবার, পরিবারের মানুষজন, আমার যে রাজত্ব, সমস্ত কিছুর প্রতি কিন্তু আমার এই ছেলে সম্মান অর্পণ করবে, প্রদর্শন করবে, সম্মান প্রদান করবে, ভালোবাসবে, ভালোভাবে কাজবাজগুলো করবে, ঠিক আছে, দেবতাদের প্রতিও সম্মান দেবে, পরিবারের প্রতিও সম্মান দেবে, এবং সমস্ত রাজত্বের মানুষজনদের প্রতিও কিন্তু সেই সম্মানের সঙ্গে, ভালোবাসার সঙ্গে কিন্তু দায়িত্ব কর্তব্য পালন করবে। ওয়েন আই অ্যাম গন, যখন আমি চলে যাব, চলে যাব মানে কি, আমি এই যে চলে যাবার মধ্যে দিয়ে কিন্তু তিনি বুঝিয়েও দিচ্ছেন যে আমি মারা যাব এবং আমি কিন্তু শেষ যাত্রায় বেরিয়ে যাবো, এখানে কিন্তু শেষ যাত্রাকে কিন্তু মৃত্যু আমরা বলতে পারি, ঠিক আছে, ওকে। হ্যাঁ, এবার কি বলতে দেখো, বলছে হি ওয়ার্কস হিজ ওয়ার্ক, বলছে সে করবে তার কাজ, মানে আমার ছেলে আমার ছেলের কাজ করবে, আই মাইন আমি আমার নিজের কাজ করব, আমি এক্সপিডিশনে চলে যাব, ঠিক আছে, নতুনত্বের খোঁজে বেরিয়ে পড়বো। নেক্সট বলছে দেখো, নেক্সট বলছে দেয়ার লাইস দ্য পোর্ট, বলছে ওই যে, এবার বয়স হয়ে গেছে, এবার বন্ধু বান্ধব কালেকশান করেছে, জড়ো করেছে তার সঙ্গী সাথীদেরকে, বয়স্ক সঙ্গী সাথীদেরকে, ঠিক আছে, এবার সে এই যে বন্দরে দাঁড়িয়ে আছে, বন্দরে দাঁড়িয়ে বলছে ওই যে বন্দরে জাহাজ তৈরি, আমাকে বেরোতে হবে নতুনত্বের খোঁজে। এইবার যার সঙ্গী সাথী, সেই সঙ্গী সাথীদেরকে কিন্তু তিনি কীভাবে তাদের মনোবল যোগাচ্ছেন, উৎসাহ দিচ্ছেন, এই অংশে আমরা পাবো। বলছে দেয়ার লাইটস, সেখানে পড়ে আছে, তৈরি আছে, রেডি আছে, দ্য পোর্ট বন্দর, দ্য ভেসেলস, ভেসেল মানে কি সেই বড় বড় যে জাহাজ, সেই জাহাজগুলো কিন্তু পাপস ফুলিয়ে দিয়েছে, মেলে দিয়েছে, আর সেইল মানে কি যে পালগুলো, সেই পালগুলোকে স্ফীত করেছে, উড়িয়ে দিয়েছে, ঠিক আছে, মানে কি যাত্রার জন্য রেডি। দেয়ার সেখানে গ্লুম দ্য ডার্ক ব্রড সিজ, বলছে সেখানে দাঁড়িয়ে আছে আমাদের সামনে সে অন্ধকারময়, ডার্ক গ্লুম মানে অন্ধকারময়, এখানে গ্লুম শব্দটা বলেছে কারণ কি মিস্টিরিয়াস, রহস্যময়, মানে আমরা হয়তো এর মধ্যে মারাও যেতে পারি, আমাদের পরিণতি কি হবে, আমরা চরম পরিণতির সম্মুখীন হতে হবে, কারণ কি ঝড় ঝঞ্ঝা বিপদ, আমরা আনন্দের খোঁজে যাচ্ছি, সমুদ্রের সে উত্তাল ঢেউ, এই সমস্ত কিছুর মধ্যে কিন্তু আমাদের পড়তে হবে, তাই বলছে দেয়ার গ্লুম দ্য ডার্ক ব্রড সি, সেখানে সেই মিস্টিরিয়াস অন্ধকারময় বিরাট বিস্তৃত সমুদ্র আমাদের জন্য অপেক্ষা করে আছে। কি আর মাই ম্যারিনার্স, আমার যে নাবিকগণ, ম্যারিনার্স সোলস, আমার এই ম্যারিনার্সগুলো হচ্ছে সেই ধরনের আত্মা, দ্যাট হ্যাভ টয়েলড, যারা সেই বীরত্বের আত্মা, সাহসিকতার আত্মা নিয়ে, সাহস নিয়ে টয়েলড পরিশ্রম করেছে, কঠোর পরিশ্রম করেছে, অ্যান্ড রট মানে ওয়ার্ক, আমার সঙ্গে কাজ করেছে, অ্যান্ড থট ভেবেছে, চিন্তা করেছে, উইথ মি আমার সঙ্গে, আমি যেমনটা মনোবল নিয়ে কাজ করেছি, আমি যতটা পরিশ্রমের সঙ্গে কাজ করেছি, যতটা কঠোরতার সঙ্গে কাজ করেছি, ঠিক একই রকমভাবে আমার সমস্ত সঙ্গী সাথীরাও কিন্তু সারা জীবন ধরে লড়াই করে এসেছি এবং এসেছে তারা। ক্লিয়ার, দ্যাট এভার উইথ, এই সমস্ত দ্যাট বলতে এই সমস্ত মানুষরা, সঙ্গী সাথীরা, এভার সবসময়, উইথ সাথে, এ ফ্রলিক মানে আনন্দ উচ্ছল একটা হৃদয় নিয়ে, ওয়েলকাম স্বাগত জানিয়েছে, ঠিক আছে, টু গ্রহণ করেছে দ্য থান্ডার মানে কি বজ্রপাত, ঝড় ঝঞ্ঝা, বিপদ, ডেঞ্জার, থান্ডার বলতে কিন্তু এখানে বিপদকে বলেছে, ডেঞ্জারকে বলেছে, সমস্ত ডেঞ্জারকে, বিপদকে কিন্তু বরণ করে নিয়েছে একটা আনন্দের সাথে, হাসি মুখের সঙ্গে, অ্যান্ড দ্য সানশাইন, এবং সূর্য অস্ত, বলছে থান্ডার বজ্রপাত, এবং বজ্রপাতের পরে যখন আকাশ পরিষ্কার হয়ে যায়, সূর্য উঠে, তা সেই সূর্য ওঠাকেও যেমন হাসি মুখে বরণ করেছে আমার সঙ্গী সাথীরা এবং আমি, ঠিক সেরকম বিপদকেও, তাহলে থান্ডারকে কিন্তু বিপদের সঙ্গে তুলনা করেছে ডেঞ্জার, তাহলে থান্ডারকে কিসের সঙ্গে তুলনা করেছে, ডেঞ্জার, DANGER, আর এখানে সানশাইনকে কিসের সঙ্গে তুলনা করেছে, জয় মানে আনন্দের সঙ্গে, খুশি, হ্যাপিনেস। ক্লিয়ার, তাহলে ভালো সময় খারাপ সময় দুটো সময়ে কিন্তু আমার সঙ্গী সাথীরা সমানভাবে হাসি মুখে আনন্দের সঙ্গে বরণ করে নিয়েছে সমস্ত পরিস্থিতিটাকে। অ্যান্ড অপোজড মানে বিরোধিতা করা, মোকাবিলা করেছে তারা। ফ্রি হার্টস মানে কি একদম মুক্ত হৃদয়ে, স্বাধীন হৃদয়ে, মনোবল নিয়ে কিন্তু সমস্ত প্রতিকূলতার আর কি বিরোধিতা করেছে, মোকাবিলা করেছে। ফ্রি ফোরহেডস মানে মাথা তুলে মানে কি একদম গর্বের সঙ্গে, প্রাউডলি, ঠিক আছে, সমস্ত প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন তারা হয়েছে। ইউ অ্যান্ড আই আর ওল্ড, এখন তুমি এবং আমি, সঙ্গী সাথীদের উলিসিস বলছে যে তুমি এবং আমি, আমরা কিন্তু এখন বৃদ্ধ, বাট কিন্তু তা সত্ত্বেও ওল্ড এজ হ্যাজ মানে হ্যাজ,
বৃদ্ধ বয়সেরও আছে, ইয়েট এখনও হিজ অনার, তার সম্মান, অ্যান্ড হিজ টয়েল, তার পরিশ্রম এখনও কিন্তু বাকি আছে, আমাদের কর্তব্য পালন হয়নি। এই বৃদ্ধ বয়সেও কিন্তু আমাদের সম্মান আছে, সেই সম্মানজনক কাজ আমাদের করতে হবে, পরিশ্রম আমাদেরকে করতে হবে, যাতে সারা জীবন মানুষ মনে রাখে, মানুষজনের মধ্যে একটা অনুপ্রেরণার ছাপ দিয়ে যেতে হবে, যাতে তারা কখনোই কিন্তু আলসেমিতে জীবনযাপন না কাটায়। তাই বলছে বৃদ্ধ বয়সেও এমন কিছু করা যেতে পারে, এমন মহৎ কাজ করা যেতে পারে যে কাজগুলোও কিন্তু বৃদ্ধ বয়সেও মানুষকে সম্মান এনে দেবে। বলছে ডেথ ক্লোজেস অল, বলছে মৃত্যু সব কিছুকে ক্লোজ করে দেয়, বাট সামথিং ইয়ার মানে বিফোর, বলছে সামথিং বিফোর দ্য এন্ড, বলছে সেই শেষ, এন্ড মানে ডেথ, সেই মৃত্যুর আগেও কিন্তু আমাদেরকে নতুন এমন কিছু করে যেতে হবে যার জন্য আমরা সারা জীবন অমর হয়ে থাকবো, যে আমাদেরকে মানুষ মনে করবে, এবং এটা মানুষজনের মধ্যে ছড়িয়ে পড়বে যে মৃত্যুর আগে পর্যন্ত ভালো কাজ করা যায়। সাম ওয়ার্ক অব নোবেল নোট, নোবেল নোট মানে হচ্ছে বৈশিষ্ট্য, বলছে মহত্বের কাজ, মানে মহৎ বৈশিষ্ট্যের কাজ, কিছু একটা কাজ আমাদেরকে করতে হবে। মে ইয়েট বি ডান, এখনও করা বাকি আছে, আমাদের বৃদ্ধ বয়সে এখনও মহৎ বৈশিষ্ট্যের বা মহৎ কাজ করা আমাদের কিন্তু বাকি আছে। নট আনবিকামিং মেন, বলছে নট আনবিকামিং মেন, এখানে আনবিকামিং মানে কি, আনর্দি, আনবিকামিং মানে অনুপযুক্ত, বলছে আমরা কিন্তু অনুপযুক্ত মানুষ নই, যে দ্যাট স্ট্রোভ উইথ গড, যেটা অনুপ্রেরণা দেওয়ার জন্য বলছে ইউলিসিস বলছে আমরা কিন্তু আনবিকামিং মেন নই, অনুপযুক্ত মানুষ নই, আমরা হলাম সেই ধরনের মানুষ যারা কিন্তু এমনকি ডিভাইন যে পাওয়ার, এমনকি ভগবানের বিরুদ্ধেও কিন্তু আমরা লড়াই করেছি। মানে এখানে ইন্সপায়ার করার জন্য বলছে, ভগবান বলতে এখানে বলতে চেয়েছে ডিভাইন যদি কোনো ফোর্স থাকে, আমাদের হিস্ট্রি ঘেটে দেখবে যে ডিভাইন ফোর্সের বিরুদ্ধেও কিন্তু আমরা লড়াই করেছি। এই যে বিভিন্ন পরিস্থিতিতে, প্রতিকূল পরিস্থিতি, যখন ঝড় ঝঞ্ঝা, এত বিরাট একটা লড়াই সংগ্রাম, ব্যাটল, ট্রোজান ওয়ার, তাহলে এত কিছুর বিরুদ্ধে লড়াই করেছি, তাহলে আমরা কেন এখন থেমে থাকবো? তাহলে আমরা অনুপযুক্ত মানুষ নই, বয়স হয়ে গেছে আমাদের, কিন্তু আমরা অনুপযুক্ত নই, আমাদের মধ্যে সেই হিরোইক হৃদয় কিন্তু এখনও পড়ে আছে, ঠিক আছে, ওকে। এবং যে মানুষরা কিন্তু একসময় ডিভাইন ফোর্স, স্বর্গীয় ফোর্স বা দৈবিক ক্ষমতার বিরুদ্ধেও কিন্তু একসময় আমরা লড়াই করেছিলাম, ঠিক আছে। মানে এখানে কিন্তু ইউলিসিস ইজ ট্রাইং টু ইন্সপায়ার হিজ কম্পেনিয়ন্স, দে অ্যাকচুয়ালি হি ইজ ট্রাইং টু টেল দেম দ্যাট উই স্টিল হ্যাভ পাওয়ার লেফট, এবং বাই উইচ উই ক্যান স্টিল অ্যাচিভ সামথিং গ্রেট, সামথিং দ্যাট ক্যান অ্যাচিভ অনার at old age, মানে এই বৃদ্ধ বয়সেও কিন্তু আমাদেরকে ব্রিং আস সামথিং গ্রেট, সামথিং অনার, সামথিং নলেজেবল আমাদেরকে এনে দেবে অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, ঠিক আছে, মানে এই সময়েও কিন্তু আমাদের এই বৃদ্ধ বয়সেও এনে দেবে, ওকে। তো এই হচ্ছে বিষয়টা। এবার নেক্সট লাইনে আমরা চলে যাব, বলছে দ্য লাইটস বিগিন টু টুইঙ্কেল। এবার দেখো জাহাজ তৈরি, রেডি, জাহাজের উপরে উঠে গেছে, এবং জাহাজের উপরে উঠে তটভূমির দিকে, শোরের দিকে, ল্যান্ডের দিকে তাড়িয়েছে, ওপরে চাঁদ উঠেছে, তারাও দেখতে পাচ্ছে। তাই বলছে দূরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লাইটস বিগিন টু টুইঙ্কেল মানে কি, ঝিকঝিক করছে। এখান থেকে বলতে চেয়েছে যে দিন শেষ, সন্ধে হয়েছে, এবার আমরা কিন্তু যাত্রা শুরু করব, নতুন একটা দিন শেষ হয়েছে, একটা দিন শেষ, এবার আমাদের যাত্রা করতে হবে। তা বলছে দ্য লাইটস বিগিন টু টুইঙ্কেল, বলছে আলোগুলো কিন্তু মিটিমিটি ঝিকঝিক করছে ফ্রম দ্য রক, ওই যে রক, যে পাহাড় বা ওই যে তটভূমিতে যে লাইট হাউসগুলো রয়েছে, বাড়িগুলো রয়েছে, সেখান থেকে আমি দেখতে পাচ্ছি আলো জ্বলছে, তার মানে কিন্তু দিন শেষ, রাত্রি হয়েছে, সন্ধে হয়েছে। দ্য লং ডে ওয়েন্স, সারা দিন একটা দীর্ঘ দিন, ওয়েন মানে ক্ষীণ হয়ে যাওয়া, শেষ হয়ে গেছে, এটা বলতে চেয়েছে। দ্য স্লো মুন ক্লাইম্স, এবং চারিপাশের যে পরিবেশ, সেই পরিবেশটা তুলে ধরেছে ইউলিসিস, এবং যে ধীরে ধীরে, স্লো মুন মানে ধীরে ধীরে চাঁদ উপরের দিকে উঠছে, ক্লাইম উপরে অবতরণ করছে, ওকে, হ্যাঁ মানে ওপরে উঠছে, ক্লিয়ার। দ্য ডিপ মোনস রাউন্ড উইথ মেনি ভয়েসেস, বলছে, এবং সমুদ্রের চারিদিকে একটা গভীর মন মানে কি, একটা বিলাপ, একটা গোঙানি, একটা ডাক, চারিদিকে মেনি ভয়েসেস, বিভিন্ন স্বর কিন্তু ডাকছে, সেটা বাতাসের স্বর হতে পারে, সমুদ্রের ঢেউয়ের স্বর হতে পারে, এবং এটা একটা মিস্টিরিয়াস ভয়েসও হতে পারে, যেটা তাদেরকে ডাকছে যে আসো, যে চলো আমরা যাই, যে নতুনত্বের খোঁজে, এবং আমরা একটা নতুন ল্যান্ডে যাব, নতুন কোনো নলেজ অর্জন করব, সেটা কিন্তু ওয়েলকাম জানাচ্ছে
এই ইউলিসিসদেরকে, এই যে ইউলিসিসের বাহিনী, সেই বাহিনীকে, ঠিক আছে। তাই বলছে চারিদিকে আমরা একটা মিস্টিরিয়াস, একটা রহস্যময় শব্দ শুনতে পাচ্ছি, সেটা বাতাসের, সমুদ্রের ঢেউয়ের, তরঙ্গের, অথবা একটা মিস্টিরিয়াস পাওয়ার যেটা আমাদেরকে ডাকছে। ক্লিয়ার? বলছে কাম মাই ফ্রেন্ডস, এবং ইউলিসিস বলছে যে আসো আমার বন্ধুরা, ইট ইজ, এটার মানে ইট ইজ, টি দিয়ে আইএস, মানে ইট ইজ নট টু লেট, এখনও দেরি হয়নি, টু সিক আ নিউয়ার ওয়ার্ল্ড, একটা নতুন পৃথিবীর খোঁজে বেরোনোর মতো সময় আমাদেরকে আছে, এখনও কিন্তু খুব দেরি হয়ে যায়নি। ক্লিয়ার? দেখো বেরিয়ে পড়েছে কিন্তু সবাই, ইউলিসিস তার টিম নিয়ে যাত্রাতে। ওকে, নেক্সট স্লাইডে কী বলছে দেখে নাও। বলছে পুশ অফ। পুশ অফ মানে কি? তটভূমি ছেড়ে আমাদেরকে দূরে যেতে হবে। এবার তীরকে ছাড়ো, ধাক্কা মারো, ধাক্কা মেরে তটভূমি ত্যাগ করে পুশ অফ করো, তীর ছেড়ে এবার দূরে চলো। অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডার। অর্ডার মানে শৃঙ্খলা ভাব। দেখো এই ছবি দেখলে বুঝতে পারবে, মনে করো মাঝখানে এটা হচ্ছে ইউলিসিস তার সঙ্গী সাথীকে বলছে, তাহলে তটভূমি ছেড়ে চলো আমরা বেরিয়ে পড়ি, এবং সিটিং ওয়েল, ভালোভাবে বসো, ইন অর্ডার, শৃঙ্খলাবদ্ধভাবে। স্মাইট মানে হচ্ছে আঘাত করো। আঘাত করো কি দিয়ে? তোমাদের যে দাঁড়, ওর, ঠিক আছে, ও এ আর, ওর মানে হচ্ছে কি দাঁড় দিয়ে আঘাত করো। সেই সাউন্ডিং, শব্দ করা ফারো মানে কি? ফারো মানে হচ্ছে, মনে করো যখন কোনো জাহাজ যায়, দেখো কোনো জাহাজ যখন জলের মধ্যে দিয়ে যাবে, তো জলরাশি কেটে যাবে, দুদিকে জলরাশি আশ্রে পড়বে সেই জাহাজের যাওয়ার জন্যে, তার সেই যে জলরাশির শব্দ, জলরাশি দুদিকে বিভক্ত হয়ে যে কেটে পড়বে তার যে শব্দ, তাই বলছে দাঁড় দিয়ে সেই শব্দ হওয়া জলরাশিকে আঘাত করো, আঘাত করে সামনে এগিয়ে চলো। তাহলে ফারো বলতে কি বললাম, যে জাহাজ এগিয়ে যাওয়ার ফলে যে দুদিকে আশ্রে পড়া জলরাশি, তাকে বলছে ফারো, মানে জলের খাত, জলের ঢেউ, জলের রেখা। ক্লিয়ার? আর সাউন্ডিং শব্দ তো হবেই, বুঝতেই পারছো। তাকে স্মাইট করো, আঘাত করো এবং এগিয়ে চলো। ফর মাই পারপাস, আমার এই উদ্দেশ্যের জন্য, আমাদের উদ্দেশ্য কিন্তু একটা ইউনাইটেড উদ্দেশ্য, একক উদ্দেশ্য, এই উদ্দেশ্য নিয়ে আমরা এগিয়ে যাব। হোল্ড, ভালো শক্ত করে ধরো। টু সেইল, আমরা যাত্রা করব। বিয়ন্ড দ্য সানসেট, ওই যে সূর্য যেখানে অস্ত গেল, সূর্য যেখানে অস্ত শেষ হলো, ডুবলো, তারও বিয়ন্ডে আমরা চলে যাব। ওই যে বললাম যে সীমাহীন আমাদের এই যাত্রা, ঠিক আছে। মানে এখান থেকে কিন্তু মেসেজ দিচ্ছে যে আমরা কিন্তু ধীরে ধীরে মৃত্যুর দিকেও চলে যাচ্ছি, সেই মেসেজও কিন্তু এখান থেকে ইউলিসিস কিন্তু ইনডাইরেক্টলি বলে দিচ্ছে। আবার এটাও পাচ্ছি যে আমাদের এই যে জ্ঞানের যাত্রা, এটা কিন্তু কখনো শেষ হবে না, আমরা সূর্য যেখানে অস্ত যাচ্ছে তার পেছনেও চলে যাব খুঁজতে। অ্যান্ড দ্য বাথস অফ অল দ্য ওয়েস্টার্ন স্টার্স, মানে ওই যে পশ্চিম দিকে সূর্য অস্ত যায়, তাহলে পশ্চিম দিকের যে তারারা, সেই তারারা যেখানে ডুবছে, স্নান করছে, সেই তারাদের স্নানের যে জায়গা, সেখান থেকেও কিন্তু আমরা দূরে চলে যাব। আনটিল আই ডাই, যতক্ষণ না পর্যন্ত আমি মারা যাচ্ছি, আমরা মারা যাচ্ছি। তো এই বললাম যে ইনডাইরেক্টলি ইউলিসিস বলে দিচ্ছে যে তার সময়ও কিন্তু শেষ হয়ে যাচ্ছে, সে আস্তে আস্তে মারা যাবে, কিন্তু মৃত্যুর আগেও কিন্তু আমাদেরকে এই জ্ঞানের যাত্রা শেষ করলে হবে না, থামালে হবে না, আমাদেরকে চালিয়ে যেতে হবে। নেক্সট কী বলছে দেখো, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। বলছে ইট মে বি দ্যাট, বলছে এটা হতে পারে দ্যাট গালফস উইল ওয়াশ আস ডাউন। গালফ মানে কি? গালফ মানে হচ্ছে আমরা বলতে পারি উপসাগর, মানে ঢেউ। বলছে এই যে সমুদ্রের ঢেউ, বা এই যে সমুদ্র যার মধ্যে আমরা প্রবেশ করব, বিস্তর, ভয়ঙ্কর, মিস্টেরিয়াস সমুদ্র, তাই তো, এই সমুদ্রটা আমাদেরকে ওয়াশ ডাউন করবে, মানে আমাদেরকে ডিভোর করবে, আমাদেরকে খেয়ে ফেলবে, গ্রাস করবে, আমাদেরকে হয়তো মেরে দিতেও পারে, এটা হতে পারে, কিন্তু আমরা ভয় পাবো না। আমরা সারা জীবন যেভাবে বীরত্বের সঙ্গে কাজ করে এসেছি, সেই বীরত্বের মধ্যে দিয়ে শেষ যাত্রাটা আমরা চালিয়ে যাব। ইট মে বি, এটাও হতে পারে, উই শ্যাল টাচ, আমরা স্পর্শ করব দ্য হ্যাপি আইলস। হ্যাপি আইলস মানে ওই বললাম গ্রিক মাইথোলজিতে মেনশন করা এটা একটা দ্বীপ। হ্যাপি আইলস নামে একটা দ্বীপ আছে, একটা জায়গা আছে, এটা হচ্ছে একটা মিথিক্যাল প্যারাডাইস, একটা স্বর্গ, যেখানে যারা যোদ্ধা, গ্রিক যে ওয়ারিয়ার, তারা মৃত্যুর পরে নাকি এই প্যারাডাইস, এই স্বর্গতে নাকি তারা চলে যায়। হ্যাপি আইলস বলছে ইট মে বি, হতে পারে যে আমরা মৃত্যুর পরে, যেহেতু আমরাও যোদ্ধা, আমরা সারা জীবনটা যুদ্ধ করে কাটিয়েছি, বীরত্বের মাধ্যমে কাটিয়েছি, তাহলে আমরা মৃত্যুর পরে আমরা কোথায় যাব? সেই হ্যাপি আইলসে যাব, সেই প্যারাডাইস, সেই স্বর্গে আমরা যাব। স্বর্গে কিন্তু আমরা টাচ করতে পারি, স্পর্শ করতে পারি মৃত্যুর পরে। অ্যান্ড সি দ্য গ্রেট অ্যাকিলিস মানে কি? এই অ্যাকিলিসের বর্ণনা কিন্তু তোমাদেরকে আমি ট্রোজান ওয়ারে বলেছিলাম, সেই ট্রোজান ওয়ারে যুদ্ধ করতে থাকা যে গ্রেটেস্ট হিরো, ঠিক আছে, অ্যাকিলিস, সেই অ্যাকিলিসকে কিন্তু আমরা দেখতে পারি সেই হ্যাপি আইলসে গিয়ে। কারণ অ্যাকিলিস ট্রোজান ওয়ারে যুদ্ধ করেছে, মারা গেছে, তো মারা যাওয়ার পরে তিনি কোথায় গেছেন? তিনি কিন্তু এই হ্যাপি আইলস, এই প্যারাডাইসে গেছেন, এবং যেখানে তিনি আছেন সেখানে গিয়ে হয়তো আমরাও
তার সঙ্গে দেখা হবে আমাদেরকে যদি আমরা হ্যাপি আইলসে পৌঁছোই। হুম উই নিউ, যাকে আমরা চিনতাম, কারণ যার সঙ্গে আমরা ট্রোজান ওয়ারে লড়াই করেছি, মারামারি করেছি। কারণ কি বলেছিলাম যে ইউলিসিস হচ্ছে কি, ইউলিসিস ট্রোজান ওয়ারের একজন ওয়ারিয়ার, সেটাকে ইলিয়াডের লেখা ওডিসি নামক এপিকের ওডিসিয়াস হচ্ছে ইউলিসিস। তাহলে সেম সহকর্মী হলো কি হলো না, হলো তো। তাহলে তাই বলছে অ্যাকিলিসের সঙ্গে হয়তো আমরা দেখা হতে পারে হ্যাপি আইলসে যাওয়ার পর। নেক্সট কি বলছে আমরা দেখে নেব। এখানেই হয়তো আমাদের শেষ প্যারা, এটা শেষ লাইন হচ্ছে এটা। বলছে এখানে বলছে মাচ ইজ টেকেন, বলছে যদিও আমাদের কাছ থেকে অনেক কিছু কেড়ে নেওয়া হয়েছে, আমরা অনেক কিছু হারিয়েছি, আমাদের মনোবল, আমাদের সময়, আমাদের টাইম, আমাদের যৌবন, আমাদের শারীরিক ক্ষমতা, পাওয়ার, সব কিছু আমরা হারিয়েছি। মাচ অ্যাবাইডস, কিন্তু এখানে অ্যাবাইডস মানে কি, রিমেইনিং, মানে বলতে যে তা সত্ত্বেও অনেক কিছু পড়ে আছে, অনেক কিছু এখনও অবশিষ্ট আছে। এখানে অ্যাবাইড মানে কিন্তু সহ্য করা, মেনে নেওয়া বলছি, মানে বলতে চাইছে আমরা এখন অনেক কিছু সহ্য করতে পারি। এখানে অ্যাবাইডের মিনিং তোমরা বলবে রিমেইন, RAMAIN, মানে যদিও আমাদের কাছ থেকে অনেক কিছু নিয়ে নেওয়া হয়েছে, সময় আমাদের কাছ থেকে নিয়ে নিয়েছে, এজ আমাদের কাছ থেকে নিয়ে নিয়েছে, দ্য প্যাসেজ অফ টাইম আমাদের কাছ থেকে আমাদের দৈহিক শক্তি ক্ষমতা নিয়ে নিয়েছে, কিন্তু তা সত্ত্বেও মাচ অ্যাবাইড, যখন অনেক কিছু পড়ে আছে, আমাদের মনোবল, আমাদের যে হিরোইক আইডিয়ালস, আদর্শ, ঠিক আছে, মনের জোর, মনের শক্তি, সেই ক্ষমতা কিন্তু এখন আমাদের আছে। অ্যান্ড দো উই আর নট নাও, যদিও আমরা এখন নই, দ্যাট স্ট্রেংথ, আমাদের সেই যৌবনকালের মতন শক্তি আমাদের মধ্যে নেই, উইচ ইন ওল্ড ডেজ মুভড আর্থ অ্যান্ড হেভেন, যে মুভ আর্থ অ্যান্ড হেভেন, এটা হচ্ছে একটা ইডিয়াম। এর মানে হচ্ছে যে কোনো দুঃসাহসিক কর্মকাণ্ডে লিপ্ত হওয়া, মানে স্বর্গ এবং পৃথিবীকে উত্তাল করে দেওয়া, মানে যে কোনো প্রকার অপ্রাণ চেষ্টা করা, যা কিছু করে দেবো, ঠিক আছে। আই উইল মুভ হেভেন অ্যান্ড আর্থ, আমি স্বর্গমর্তকে একাকার করে দেবো, মানে I will try everything possible, I will do each and everything that is possible for me, বুঝতো। তাই বলছে আমাদের কাছে হয়তো সেই হেভেন অ্যান্ড আর্থকে নাড়িয়ে দেওয়ার মতন ক্ষমতা এই ওল্ড এজে আমাদের মধ্যে নেই, আমরা সেই শক্তি, সেই জোর, শারীরিক জোর, ক্ষমতা হারিয়ে ফেলেছি, কিন্তু তা সত্ত্বেও দ্যাট হুইচ উই আর, বলছে তা সত্ত্বেও অ্যাকসেপ্ট করছে ইউলিসিস হিয়ার, অ্যাকসেপ্টিং দ্য রিয়ালিটি, যে হুইচ উই আর, আমরা এখন যা, আমরা তাই, আমরা এটা অ্যাকসেপ্ট করে নিলাম। ওয়ান ইকুয়াল টেম্পার, কিন্তু আমাদের শারীরিক ক্ষমতা না থাকলেও আমাদের মধ্যে কিন্তু হিরোইক যে হৃদয়টা আছে, সেই হিরোইক হৃদয়ের কিন্তু জোর এখনও বর্তমান, আমাদের আইডিয়াল, আমাদের আদর্শ, আমাদের মনোবল কিন্তু এখনও অটুট, একই রকমই রয়েছে, শারীরিক জোর না থাকলেও না থাকুক। মেড উইক বাই টাইম, যদিও আমরা কিন্তু সময়ের দ্বারা দুর্বল হয়েছি শারীরিক দিক থেকে, ঠিক আছে। অ্যান্ড ফেট, ভাগ্য এবং সময়ের দ্বারা আমরা কিন্তু দুর্বল হয়েছি শারীরিক দিক থেকে, বাট স্ট্রং ইন উইল, আমাদের উইল পাওয়ার, ইচ্ছে শক্তি কিন্তু এখনও দৃঢ়, এখনও মনোবল এখনও অটুট রয়েছে, ঠিক আছে। এবং সেই মনোবল, ইচ্ছে শক্তি নিয়ে আমরা কি করব, টু স্ট্রাইভ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, সব জায়গায় এই লাইনটা তোমরা কোড হতে দেখতে পাবে, যে স্ট্রাইভ, সংগ্রাম করতে হবে, টু সিক, খুঁজতে হবে, টু ফাইন্ড, খোঁজ করতে হবে, ডিসকভারি করতে হবে, অ্যান্ড নট টু ইয়েল্ড, বশ্যতা স্বীকার করলে হবে না, আনটিল দ্য ডেথ বা টিল দ্য ডেথ অফ দিস হিউম্যান বডি, মোর্টাল বডি, বলছে আমাদের এই যে মরণশীল শরীর, এই শরীরের মৃত্যু পর্যন্ত আমাদের কিন্তু টু স্ট্রাইভ, লড়াই সংগ্রাম করে যেতে হবে, টু সিক, খুঁজতে থাকতে হবে, টু ফাইন্ড, ডিসকভারি করতে থাকতে হবে, নট টু ইয়েল্ড, ততদিন পর্যন্ত বশ্যতা স্বীকার করলে চলবে না। তো এই হচ্ছে আমাদের আজকের টেক্সটটা। কেমন লাগলো অবশ্যই বলবে, যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আমি বারবার বলছি, কোথাও কোনো ধরনের প্রবলেম হলে ডেসক্রিপশানে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন অবশ্যই হয়ে আমাকে বলবে, এবং স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও তোমরা কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, জানাতে পারো কোনো প্রবলেম থাকলে। ক্লিয়ার? আবারও বলছি, যদি ক্লাস ভালো লেগে থাকে, বিন্দুমাত্র কোনো উপকৃত তোমরা হয়ে থাকো, অবশ্যই বলবো বেশি বেশি করে শেয়ার করো এবং কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে কেমন লাগলো। আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো গল্প নিয়ে আমাদের দেখা হবে। আজকে এখানেই